শিলাজিৎ ছিল, ও আচ্ছা শিলাজিৎ, তা কিন্তু নয়। শিলাজিৎ ইজ আ ভেরি নিউট্রিয়েন্ট ডেন্স একটা খুব ভালো সুপার ফুড। আগেকার দিনে ঋষিরা খেতেন, সাধুরা খেতেন, যারা ব্রহ্মচারী তারাও খেতেন। সাধনার ক্ষেত্রেও শিলাজিৎ কাজ করে। ফ্রিজের জল নইব চিল্ড ওয়াটার ইজ ভেরি ব্যাড ফর ইউ। এবার তুই মনে কর তোর আজকে একজনের সঙ্গে শুচ্ছিস, কালকে আরেকজনের সঙ্গে শুচ্ছিস, পরশু আরেকজনের সঙ্গে শুচ্ছিস, এই যে মাল্টিপল পার্টনারটা আমাদের এন্টায়ার এনার্জি সিস্টেমটা ঘেঁটে হয়ে যাচ্ছে। দের আর টু মেনি ইনপুটস। এই টু মেনি ইনপুটসের জন্য কি হয় মানুষের মধ্যে আজকের দিনে এত ডিপ্রেশন। ইংরেজিতে একটা খুব কমন কথা আছে, হ্যাঁ, যে চিউ ইউর ওয়াটার এন্ড ড্রিঙ্ক ইউর ফুড। হোয়াট ইজ দিস? এতটাই চিবোবেন যে ফাইনালি যখন গিলছেন একটা তরল পদার্থ গিলছেন। এবার এই যে যথেষ্ট পরিমাণে চিবোনোটা কতটা আইডিয়ারই বলে, অন্তত অনেকে বলে জল দাঁড়িয়ে খাবে, অনেকে বলে জল বসে খাবে। দাঁড়িয়ে খেলে ক্ষতি হতেও পারে, না হতে পারে। বসে খেলে ক্ষতির হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে বসে খা। ঘুম থেকে উঠেই জল খাওয়া উচিত না উচিত নয়? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে মুখের লালাটা, সেই লালাটা অ্যাকচুয়ালি অমৃত। ভালো সেক্স লাইফের জন্য কি ধরনের ব্যায়াম করা উচিত? একটা কতগুলো স্পেসিফিক এক্সারসাইজ বলি। সেটা এই জন্তু জানোয়ারদের যেভাবে রাখা হয়, যেভাবে ওদের কাটা হয়, ওদের প্রচণ্ড কষ্টে রাখা হয়। আমাকে যদি প্রচণ্ড কষ্টে রাখা হয়, আমার মধ্যে সাংঘাতিক অ্যাংজাইটি, সাংঘাতিক প্যানিক, সাংঘাতিক আতঙ্কে আমি যদি কনস্ট্যান্টলি থাকি, আমার মধ্যে কর্টিসল, আমার মধ্যে অ্যাড্রিনালিন জমা হচ্ছে, আমি ফাইট করতে পারছি না, ফ্লাইট করতে পারছি না, কি হচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে আমার ভেতরটা। সেই বিষটা আমরা খাচ্ছি অ্যালং উইথ দ্য মিট। ডেইলি লাইফে মেডিটেশনের ভূমিকা বা গুরুত্ব কি? It teaches you how to keep your inside calm. Gives us a huge tool to face our day-to-day life. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার একটা রিইউনিয়ন এপিসোড। কেন রিইউনিয়ন এপিসোড? আমাদের চ্যানেলের একটা চালু কথা আছে। দুজন মানুষ আছেন যারা আমাদের চ্যানেলের পক্ষে লক্ষ্মী, মানে তারা এলেই আপনারা একদম ফাটিয়ে সেই এপিসোডগুলোকে দেখেন, খুব এনজয় করেন, আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করেন। একজন আমার ভাই শাশ্বত, স্নেক রেস্কিউয়ার। না, আজকে কিন্তু ও নয়, আজকে দ্বিতীয়জন। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই 60 যুবক যিনি ক্রমশ তারুণ্যের পথে এবং ক্রমশ কৈশোরের পথে এগিয়ে যাচ্ছেন। সন্দীপ দা, আমার প্রিয় স্যান্ডি দা, আজকে আমার পডকাস্টে তৃতীয়বার। থার্ড টাইম। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে আমার নমস্কার। এবং 60 যুবক, মানে এটা খুব ঠিক এই সম্বোধনটা আগে কোনোদিন পাইনি। যাই হোক, আজকে আবার জমিয়ে আড্ডা হবে। আর আপনাদের সঙ্গে আপনাদের অনেক প্রশ্নও পেয়েছি, যেগুলো এখন আমি ডাইরেক্টলি উত্তর দিচ্ছি। এবং এখন আমি এইটা সেকেন্ড এপিসোডটা উত্তর দিতে দিতে দেখেছি যে ফার্স্ট এপিসোডেও আরও অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, সেখানেও আমি রেসপন্ড করছি। যাই হোক, আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি আমাকে শুরুতেই বলো যে এখন একটা ট্রেন্ড হচ্ছে ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ জল খাওয়া। হ্যাঁ, তো গরম জল খাবো না ঠান্ডা জল খাবো? অনেকে বলে, অনেক রকম পারসেপশন আছে, যেমন ফ্রিজের একদম চিল্ড জল খেলে নাকি শরীরের বেশ কিছু জিনিস খুব ভালো শরীরের পক্ষে। কেউ কেউ বলেন একটু গরম জল ভালো, কেউ বলেন রুম টেম্পারেচারের জল ভালো। এই জল কোন টেম্পারেচারের খাওয়া ভালো, কখন কোন টেম্পারেচারের খাওয়া ভালো, এই নিয়ে যদি একটু বিস্তারিত বলো। তুই ঠিক বলেছিস, আমাদের গোটা পৃথিবীটা হচ্ছে 70% জল। আমাদের মনুষ্য দেহ রাফলি 60 to 70% ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন, ফ্রম প্লেস টু প্লেস। অ্যান্ড দিস ইজ নো অ্যাক্সিডেন্ট। কেননা আমরা আমাদের এই যে ভূমিটা, দিস ইজ আ ভূমি, এবং যে ভূমিতে আমরা বসবাস করি, মা ধরিত্রী, উই হ্যাভ আ ভেরি ডিপ কানেকশন, ভেরি ডিপ কানেকশন। ইটস অলমোস্ট লাইক এ সেক্রেড কানেকশন। এবার এই জলের প্রয়োজনীয়তা বল, জলের কি তাপমানে খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, সেটা বোঝার আগে না, লেটস আন্ডারস্ট্যান্ড সামথিং। আমাদের দেহের মধ্যে একটা ঘটনা ঘটে। ঠিক আমরা যেরকম জানি আমাদের ইমিউন সিস্টেম আছে, প্রতিরোধক ক্ষমতা, আর একটা জিনিস কাজ করে সমানে, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস হচ্ছে যে তাপ, অ্যালকালিনিটি বা অ্যাসিডিটি এবং আর্দ্রতা, এই মেনলি এই তিনটে আমাদের মধ্যে একটা লেভেলে রাখতে হয় in order to function at an optimum level. হোমিওস্ট্যাসিস কোনো পার্টিকুলার অর্গানে হয় না বা কোনো পার্টিকুলার জায়গায় হয় না, সারা দেহর যে সেলুলার ইন্টেলিজেন্স সেটা এটাকে চালিয়ে নিয়ে যায় আর কি, হোমিওস্ট্যাসিসটাকে। সেটার কাজ হচ্ছে যে ওই অ্যাভারেজ জায়গাটা ধরে রাখা। তো যেহেতু আমাদের হোমিওস্ট্যাসিসটা সারাক্ষণ লড়াই করে যাচ্ছে টু মেনটেন দ্যাট অ্যাভারেজ,
সেই লড়াইটাকে আমরা যদি একটু এড করতে পারি, আমাদের নিজের থেকে যদি মনে করে জলটা ঠিক ঠিক সময় খেতে পারি, তাহলে কি হয়, এতটা খাটতে হয় না। তাই জন্য আমাদের হোমিওস্ট্যাসিস, আমাদের ইমিউন সিস্টেম অন্য দিকগুলোকে দে ক্যান টেক কেয়ার অফ মাচ বেটার। তো জলের যে বললি তুই জিজ্ঞেসটা যে গরম খাওয়া উচিত না ঠান্ডা খাওয়া উচিত, দেখ আমাদের ভেতরের, আমাদের শরীরের ভেতরের যে টেম্পারেচারটা, সেটা হচ্ছে রুম টেম্পারেচারের থেকে একটু বেশি। ঠিক সেই টেম্পারেচারে জল খাওয়া উচিত, উইচ ইজ স্লাইটলি ওয়ার্ম। আচ্ছা, একটু স্লাইটলি ওয়ার্মের থেকে একটু বেশি গরমও খাওয়া যেতে পারে, অত ক্ষতি হয় না। কিন্তু অতিরিক্ত গরম ইজ নট গুড ফর ইউ, অ্যাকচুয়ালি ইটস কার্সিনোজেনিক। অনেকে আছে যারা অতিরিক্ত গরম চা বা কফি না হলে যদি একটু ঠান্ডা হয়ে যায় তারা রেগে যায়, বলে গরম করে নিয়ে এসো। কিন্তু অতটা গরম মানে ওদের যেন প্রথম সিপটাতে জিপটা একটু না পড়লে আর কি চা খেলাম, এরম একটা হাবভাব যাদের, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ কার্সিনোজেনিক অ্যাকচুয়ালি অতটা গরম খাওয়া। আচ্ছা, গেল ঠান্ডা। এইবার আমি বলি, কেননা অনেকেই একটু রেড়ে করে উঠবে যে গরমকালে মে জুন মাসে বাইরে থেকে এসে একটু না হয় বসে নিলাম, তারপরে যদি ফ্রিজের জলটা না খাই তাহলে আর কি হলো। ফ্রিজের জল নইব চ, ইট ইজ ভেরি ব্যাড ফর ইউ, চিল্ড ওয়াটার ইজ ভেরি ব্যাড ফর ইউ। কারণ কি হয়, আমাদের দেহর যে ভেতরের উত্তাপটা কিন্তু অনেকটা বেশি, আর আমরা যত গভীরে যাব, যেরকম আমাদের স্কিন ডিপ, যে মানে এই স্কিনটা কেটে যে মাসলের কাছে যায়, যে যতটা উত্তাপ, স্টামাকের ভেতরের উত্তাপ অনেক বেশি। তার উপরে সেটা অ্যাসিড সিক্রিট করছে ফর ডাইজেশন, অনেকটা উত্তাপ। আমরা যদি হঠাৎ খানিকটা চিল্ড ওয়াটার ঢেলে দিই, শরীরকে প্রচণ্ড ফাইট করতে হয়, ভীষণ ফাইট করতে হয় সেটাকে আবার নর্মাল জায়গায় নিয়ে যেতে। এই ফাইটটা কাদের করতে হচ্ছে, ওই হোমিওস্ট্যাসিস এবং এই ইমিউন সিস্টেম মিলে যে আমাদের ব্যাটালিয়নটা, তাদের ফাইট করতে হচ্ছে। যত তুই তোর শরীরকে খাটাবি তত কিন্তু তোর ক্ষয় বাড়বে। যেরকম আমি যদি অতিরিক্ত অ্যাসিডিক খাবার খাই, অতিরিক্ত অ্যাসিডিক খাবার মানে কি, অতিরিক্ত চিনি দেওয়া খাবার বা অতিরিক্ত ননভেজ ফুড, এগুলো ভীষণ অ্যাসিডিক। সেগুলোর কিছুটা প্রয়োজনীয়তা হয়তো আছে, কিন্তু অতিরিক্ত অ্যাসিডিক হয়ে গেলে কি হয়, আমাদের বডির ন্যাচারাল জায়গাটা তো একটু স্লাইটলি অ্যালকালাইন, আমাদের বডির নিজের রিসোর্সগুলো ইউজ করতে হয়, অ্যালকালাইন রিসোর্সগুলো ইউজ করতে হয় সেই অ্যাসিডিক অ্যাটমসফিয়ারটাকে অ্যালকালাইনে নিয়ে যেতে। আমাদের বডির মধ্যে অ্যালকালাইন জিনিস কোনটা, আমাদের হাড়, ক্যালসিয়াম, সেইখান থেকে বার করতে হয় ক্যালসিয়াম ইন অর্ডার টু ফাইট দিস। যে কারণে অতিরিক্ত যারা ননভেজ খায় তাদের একটা বয়সে গেলে আর্থরাইটিস, হ্যানাতানা, এই ধরনের জিনিস ভীষণভাবে দেখা যায়। তাই জন্য অবভিয়াসলি হালকা, সারাদিন ধরে যদি আপনারা হালকা ঈষদ উষ্ণ জল খেতে পারেন খুব ভালো হয়। যদি নাও পারেন অবভিয়াসলি রুম টেম্পারেচারের জল খাবেন, কিন্তু ঠান্ডা ফ্রিজের জল খাওয়া প্লিজ যদি বন্ধ করতে পারেন খুব ভালো থাকবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো সারাদিনে জল কতটা খাওয়া উচিত? হ্যাঁ, এইটা নিয়ে নানা মুনির নানা মত। তুই মনে কর যে মানুষটা মনে কর 6 ফিট লম্বা, তারও তো 70% ওয়াটার, আর আমি 5 ফুট 4 ইঞ্চি, আমারও 70% ওয়াটার। কার দেহে জল বেশি? করে দেহে। ন্যাচারালি, তার মানে ওকে অনেকটা বেশি জল খেতে হবে। আচ্ছা, এইবার মনে কর আমি সারাদিন ধরে কম্পিউটারে টাইপ করছি, সেই মানুষটা ম্যারাথন দৌড়চ্ছে বা কুস্তি করছে বা আর কিছু হোক না হোক, সে একজন সেলসম্যান, সে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে সারাক্ষণ, হি ইজ অন দ্য মুভ, কার বেশি জল লাগবে? অবভিয়াসলি তার লাগবে। তো উই হ্যাভ টু ইউজ আওয়ার কমন সেন্স। কিন্তু রেঞ্জটা হচ্ছে 2.5 বোতল থেকে 4 বোতল। আচ্ছা, জল খাওয়ার ব্যাপারে আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মনে কর তোর প্রথম 4 ঘন্টা সকাল থেকে তুই ব্রেকফাস্ট করেছিস, তারপরে জল খেতে ভুলে গেছিস, কাজ ফাজ করছিস, খুব ব্যস্ত, হঠাৎ তোর খেয়াল হলো সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমার অন্তত 1.5 বোতল জল খাওয়া উচিত ছিল, আমি খাইনি। এবার তুই কী করবি? ঢক করে ঢক করে হাতি হবে, তাতে অর্ধেকটা তোর বেরিয়ে যাবে হিসি হয়ে। কি হয়, 1 ঘন্টার মধ্যে আমাদের দেহর একটা ক্যাপাসিটি আছে টু অ্যাবজর্ব দ্য ওয়াটার। অ্যাবজর্ব করছি মানে কি করছে, আমাদের মাসেলগুলো, আমাদের সেলগুলোকে হাইড্রেট করছে, এবং জলেতেও ট্রেস অ্যামাউন্টস অফ মিনারেলস থাকে, সেগুলোকে অ্যাবজর্ব করছে। তুই যদি অনেকটা জল একসঙ্গে খেয়ে নিস, যেটুকু অ্যাবজর্ব করে নিল, উইদিন 15 to 20 মিনিটস তোর হিসি পেয়ে গেল, তুই বেশিরভাগটাই বেরিয়ে গেল। তাই জন্যে ডু নট ফরগেট টু ড্রিঙ্ক ইউর ওয়াটার। 1/2 ঘন্টা অন্তর কিছু সিপ ওয়াটার খেতে থাকা উচিত। এটা কিন্তু আইডিয়াল ওয়ে। তাহলে কি হয়, সারা দেহটা সারাক্ষণ ওয়েল হাইড্রেটেড থাকে, তাতে তোর স্কিন ভালো থাকবে, তোর ডাইজেশন ভালো থাকবে, তোর সব কিছুই, এভরিথিং উইল ফাংশন ভেরি ওয়েল। অনেকে বলে জল দাঁড়িয়ে খাবে, অনেকে বলে জল বসে খাবে, কোনটা ঠিক? এটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি আছে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছিস তুই।
আমি নিজে দেখেছি, ইউটিউবে দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, নানান মনি নানা মত করছি, কিন্তু ভালো করে যদি তুই লক্ষ্য করিস, আমি দেখি যে যেখানে ইউ আর কনফিউজড, কেউ বলছে যে ডেফিনেটলি বসে খাওয়া উচিত, দাঁড়িয়ে খাওয়া উচিত নয়, তাদের মতটা আমি জানাচ্ছি। আর যারা বলছে যে কোনো অসুবিধা হয় না, তাদের মতটাও বলছি। যারা বলছে কোনো অসুবিধা হয় না, তারা বলছে আলটিমেটলি কোথায় যাচ্ছে। অনেকে বলে যে জল দাঁড়িয়ে খেলে নাকি হাঁটুতে চলে যাবে, হাঁটুতে বাত হবে। দ্যাট ইজ ননসেন্স। কারণ আমাদের এই যে পাইপলাইনটা, সেটা তো গিয়ে স্টামাকে যাচ্ছে, সেখান থেকে এরম নাড়িভুড়িতে হয়ে যাচ্ছে, হাঁটুতে ডাইরেক্টলি কোথেকে জল দেবে? দ্যাট ইজ ননসেন্স। এবং তারা বলছে যে দাঁড়িয়ে খাওয়াও যা, বসে খাওয়াও যা, দের ইজ হার্ডলি এনি ডিফারেন্স। কারণ যারা ম্যারাথন দৌড়চ্ছে তারা শুধু দাঁড়িয়ে খায় না, তারা ছুটতে ছুটতে জল খেতে খেতে জল ফেলে দেয়। সো হোয়াটস ইজ দ্য ডিফারেন্স? যারা বলছে যে বসে খাওয়া উচিত, দাঁড়িয়ে খাওয়া উচিত নয়, তাদের আমি অনেকগুলো জিনিস শুনে আমার যেটা মনে হয়েছে যে যখন আমি দাঁড়িয়ে খাচ্ছি, আর বিশেষ করে যদি ঢকঢক করে উঁচু করে খাই, জলটা একটা ফোর্সে পড়ে স্টামাকে, ঠিক আছে? এবার দেখ, আমাদের স্টামাকটা, এই যে পাইপটা, যেটা ফুড পাইপ, যেটা এরম করে এসে স্টামাকের চেহারাটা অনেকটা এইরকমভাবে থাকে। আর এইখান থেকে একটা পাইপ গিয়ে ইন্টেস্টাইনে যায়। এইখানে একটা দ্বার আছে, একটা দরজা আছে ছোট্ট। এই দরজাটা যতক্ষণ তুই যদি খাবার খাস, যতক্ষণ না সেই খাবারটা ওয়েল ডাইজেস্ট নয়, স্টামাকের মধ্যে ডাইজেস্ট হয় না, ডাইজেস্ট বা অ্যাবজর্পশনটা হয় ইন্টেস্টাইনে, স্টামাকের মধ্যে রান্নাটা হয়, ওটাকে ব্রেকডাউন করে, সেইটা যতক্ষণ না শেষ হচ্ছে, এটা খুলতে চায় না। এটা ইট ইজ অ্যান ইন্টারনাল ইন্টেলিজেন্স। তুই মনে কর, জলটা তো অবভিয়াসলি ভরা পেটে খাওয়া উচিত নয়, যেটা আমি আগেও বারবার বলেছি। এবার যখন অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে পেট, আমি যদি দাঁড়িয়ে জল খাই, তখন এই যে দ্বারটা, সেটাতে ডাইরেক্টলি হিট করছে জলটা। প্রবাবলি এগেন, আই এম নট অ্যান এক্সপার্ট, আমি বারবার বলছি, আমার কমন সেন্সে যেটা মনে হয়েছে নানান লোকের কথা শুনে, যে ওই দ্বারটা ডাইরেক্টলি হিট করছে। এবং প্রবাবলি জলেতেও, কেননা জলও কিন্তু এটা ইটস নট লাইক অ্যান ওপেন পাইপ যে জল খেলাম হঠাৎ করে সোজা ইন্টেস্টাইনে চলে গেল। খানিকক্ষণ, অন্তত 5 মিনিট স্টামাকে থাকে, কেননা জলের মধ্যেও কিছু মিনারেলস থাকে, মিনারেল রিচ হয় জল। সেই মিনারেলগুলো অ্যাবজর্ব করবার জন্য স্টামাকে খানিকক্ষণ রাখা দরকার। কিন্তু যদি এরমভাবে ঢকঢক করে সোজা হয়ে খাই, হয়তো ওটাতে ডাইরেক্টলি হিট করে খানিকটা জল হয়তো বেরিয়ে যেতে চায়, মিনারেলসগুলো অ্যাবজর্ব হচ্ছে না। এবং মিনারেলস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এন্টায়ার হরমোনাল সিস্টেম। এবার আমি আপনাদের বলবো, ইউজ ইউর কমন সেন্স। একটা সিম্পল প্রসেস আছে যেখানে তুই কনফিউজড। সেটা হচ্ছে, দেখ, একটা গ্রুপ বলছে দাঁড়িয়ে কখনোই খাও না, বসে খেও। আর একটা গ্রুপ বলছে কি, যে বসে খাওয়া দাঁড়িয়ে খাওয়া এক। আচ্ছা, থার্ড কোনো গ্রুপ কি আছে যে বলছে যে অবশ্যই দাঁড়িয়ে খাও, কেননা বসে খেলেও ক্ষতি হয়? কোনো গ্রুপ আছে? কেউ নেই। তাহলে কোনটা করবি? বসে খা। ইউ হ্যাভ নাথিং টু লুজ। দিস ইজ ইউজিং কমন সেন্স। যেখানে কনফিউশন আছে, সেখানে অলওয়েজ বেট ফর দ্য মানে যেখানে তোর কোনো ক্ষতিও নেই। দাঁড়িয়ে খেলে ক্ষতি হতেও পারে, না হতে পারে। বসে খেলে ক্ষতির হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে বসে খা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ, ইংরেজিতে একটা খুব কমন কথা আছে, হ্যাঁ, যে চিউ ইউর ওয়াটার অ্যান্ড ড্রিঙ্ক ইউর ফুড। হোয়াট ইজ দিস? ভালো জিজ্ঞেস করছি। আরে আচ্ছা, দাঁড়া, চিউ ইউর ওয়াটার কেন? কি মজার না? আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা ভাবি সেটা ইজ আর স্টামাক অ্যান্ড আর ইন্টেস্টাইন। অ্যাকচুয়ালি না, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু হয় আমাদের জিভে। এবং আমাদের জিভে যে লালাটা তৈরি হয়, এবং আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা আর কি, এই দুটো মিলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ প্রসেসটাকে এড করে। দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। জিভের লালাটা হচ্ছে অ্যালকালাইন, স্টামাকের অ্যাসিডটা হচ্ছে অ্যাসিডিক। এই দুটোর মেলবন্ধনে ডাইজেশনটা হয়। যদি যথেষ্ট পরিমাণে জিভে লালা না আসে, তাহলে কিন্তু যে কারণে আমি কোনো জিনিসের রস, ফলের রস বা ক্যারটে, অনেকে গাজরের বা নানা রকম শাকসবজির রস, মানে কী বলে, একসঙ্গে ব্লেন্ড করে রসটা খায়। আমি রস খাওয়ার এগেনস্টে, কেননা তুই যখন চিবিয়ে খাচ্ছিস, লালার সঙ্গে অনেকটা মিশছে। তুই যদি রস খেয়ে ফেলিস, লালাতে মেশার খুব একটা স্কোপ পায় না। তাই জন্য আস্ত ফল খাওয়া উচিত, আস্ত সবজি খাওয়া উচিত, স্যালাডে যদি কাঁচা সবজি খাওয়া হয়, ইত্যাদি। এনিওয়ে, এইবার কী হচ্ছে, আমি যখন জল খাচ্ছি, তখনও আমি যদি মুখে জলটা খানিকক্ষণের জন্য রাখি, জলটা যদি সোয়াল করি, একটু যেন চিবানোর অ্যাকশনটা করি, মুখে জলটা খানিকক্ষণ থাকছে, থেকে লালার সঙ্গে মিশছে। সেই জলটা যখন আমার স্টামাকে যাচ্ছে, তখন আবার এই যে অ্যালকালাইন অ্যাটমসফিয়ারটা মেনটেন করতে হেল্প করছে। তাই জন্য চিউ ইউর ওয়াটার। এবার ড্রিঙ্ক ইউর ফুড। ড্রিঙ্ক ইউর ফুডটা কেন? কেননা আমরা বেশিরভাগই চিবোই না, আমরা ভীষণ তাড়ায় থাকি। সকালবেলা ব্রেকফাস্ট, এক্ষুনি আমাকে অফিস ছুটতে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে দে
অফিস চলে যাই, অফিসে আমাদের ওয়ার্কিং লাঞ্চ হয় অনেক সময়, খুব তাড়াহুড়ো করে বা কথা বলতে বলতে মিটিং করতে করতে কোনো রকমে খেয়ে নিই ইত্যাদি। দ্য পয়েন্ট ইজ আমরা এমনভাবে খাই, এত তাড়াতাড়ি খাই যে মোটামুটি যদি গিলে ফেলতে পারি কোনো শক্ত জিনিস, তাহলে গেলার অবস্থায় পৌঁছলে আমরা গিলে ফেলি। এটার প্রবলেম হচ্ছে যে আমাদের স্টামাক তো একটা কাজ করেই, যে ওটাকে ভেতরে ভাঙছে, জিনিসটাকে আমাদের অ্যাসিড দিয়ে ভাঙছে, কিন্তু ওই যে ভাঙার প্রসেসটাকে উই ক্যান এগেন এড বাই ডুইং দ্য চুইং। যথেষ্ট পরিমাণে যদি আমরা চিবোই তাহলে আমাদের স্টামাকের একটু সুবিধে হয় খাবারটাকে ইউজ করতে, আচ্ছা। নয়তো একটু অসুবিধে হয়ে যায়। আমি বারবার বলি না যে আমি আমার দেহকে যতটা সুবিধে করে দেবো আমার লাইফস্টাইল চয়েসেসের মধ্যে দিয়ে, আমার দেহতে যা যা প্রসেসগুলো ঘটছে সেগুলো যদি সুবিধে করে দিই, তাহলে আমার দেহটা আমাকে অনেক দিন ধরে বেশি ভালোবাসবে। এবার এই যে যথেষ্ট পরিমাণে চিবানোটা কতটা, আইডিয়ালি বলে অন্তত 30 বার চিবো। শুনে এটা সাংঘাতিক মনে হয়, কিন্তু এটা সাংঘাতিক নয়, কিন্তু 30 বার চিবানোটা খুব বেশি লাগে। কেউ যদি, আপনারা আজ থেকে শুরু করুন, আপনাদের ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, যাই খাচ্ছেন, 30 বার চিবন, দেখবেন পারবেন। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। দিস ইজ মাইন্ডফুল ইটিং। যে আমরা খেতে খেতে যদি তুই মোবাইল দেখিস বা খেতে খেতে যদি তুই আড্ডা দিস, যে কারণে আমাদের ঋষিরা বলে গেছে যে খাওয়ার সময় কথা বলো না, এগুলো সুপারস্টিশন নয় কিন্তু। তো অন্তত 30 বার চিবন, যদি খুব শক্ত জিনিস হয় আরেকটু বেশি চিবন, 30 থেকে 35 বার চিবন, আই থিঙ্ক দ্যাট ইজ ইনাফ। তো সেই জন্যে এমনভাবে চিবন, এই জন্যে ড্রিঙ্ক ইউর ফুড, যে এতটাই চিবোবেন যে ফাইনালি যখন গিলছেন একটা তরল পদার্থ গিলছে। আচ্ছা। দ্যাটস ওয়াই ড্রিঙ্ক ইউর ফুড। তো এটা দিস ইজ এ ভেরি গুড লাইফস্টাইল চয়েস, যে অলওয়েজ চু ইউর ওয়াটার, ড্রিঙ্ক ইউর ফুড, এবং মানেগুলো মাথায় রাখবেন, তাহলে ইউ ক্যান হ্যাভ। ওকে, খাবার সময় জলের সঙ্গে কি ভাবে সম্পর্ক? খাবার আগে জল খাবো, খেতে খেতে জল খাবো, খাবার পরে জল খাবো? খাবার ইমিডিয়েট আগে জল না খেয়ে আমরা যদি মিনিট 15-20 আগে জল খাই, তাহলে কি হয়, সেটার একটা ভালো হচ্ছে। আমার যেটা পার্সোনালি মনে হয় যে ফার্স্ট অফ অল স্টামাকে খাবার আগে যদি কিছু রেমনেন্টস থাকে সেটা ধুয়ে বেরিয়ে চলে যায়, আর হয়তো খানিকটা ক্ল্যারিটি হয়, অ্যান্ড ইন্টেস্টাইনের মধ্যে তো ফাইনালি খাবারগুলো যাবে। খাবার আগে যে কারণে স্যালাড খাওয়া উচিত, সেটা ইজ পার্ট অফ দিস, যে খাবার 20 মিনিট কি 15 মিনিট আগে জল খেয়ে, খাবার আগে, যদিও তোর প্রশ্নের অঙ্গ এটা নয়, তাও আমি বলবো যে খাবার আগে একটু স্যালাড খেয়ে নেবেন। আমাদের স্বাদের জন্য আমরা খেতে খেতে স্যালাড খাই, ডোন্ট ডু দ্যাট। খাবার আগে স্যালাডটা খেয়ে নেবেন, কেন স্যালাডটা তাড়াতাড়ি পাস করে, রান্না করা খাবারটা ইট টেক্স টাইম, তো তাই জন্য স্যালাডটা আগে খেয়ে নেবেন। গেল। এবার খেতে খেতে অবশ্যই যদি অতিরিক্ত জল খাস, কি হচ্ছে, আমার খাবারটা ঢুকছে স্যালাডের সঙ্গে মিশে, আমাদের স্টামাকটা ওয়েল প্রাইম যে এইবার আমার অ্যাসিডগুলো ভালো করে তৈরি করে দিতে হবে যাতে খাবারটাকে ব্রেকডাউন করা যায়, তখন খানিকটা জল ঢুকলো, কি হচ্ছে, অ্যাসিডটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে। তাই জন্যে খেতে খেতে ঢকঢক করে জল খাওয়া ডেফিনেটলি উচিত নয়, কিন্তু খুব স্মল অ্যামাউন্টস, বিশেষ করে যদি খুব শুকনো খাবার খাস, এমন খাবার যেটা মনে হচ্ছে শুকনো বেশি, খুব স্মল অ্যামাউন্টস অফ ওয়াটার উইল অ্যাকচুয়ালি হেল্প দ্য ডাইজেশন প্রসেস। ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট জাজ, তোর কমন সেন্স ব্যবহার করতে হবে। আর খাওয়া হয়ে গেলে অবশ্যই গিভ ইউর সিস্টেম অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, এবং ইট ডিপেন্ডস যে কী খেয়েছিস এবং কতটা খেয়েছিস। যদি বেশি খাস তাহলে বেশি গ্যাপ দিতে হবে, যদি এমন জিনিস খাস যেটা বেশি অ্যাসিডিক তাহলে আরেকটু সময় দিতে হবে। কারণ কি, লেট দ্য স্টামাক সেটেল ডাউন, অতটা অ্যাসিডিক জিনিসকে অ্যালকালাইন করা নিয়ে পাঠানো, সেইখানে আমি যদি এক গাদা জল খেয়ে নিই তাহলে ওই অ্যাসিডটাকে, যে স্টামাক অ্যাসিডটা কিন্তু কাজ করছে খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য, সেই স্টামাক অ্যাসিডটাকে ডাইলিউট করে দেওয়া হয়। আচ্ছা। যে কারণে অন্তত আধ ঘন্টা পরে জল খেলে কি হয়, ইট ইজ বেটার, ডাইজেশনের সময় যাতে ওই প্রসেসটাকে ইন্টারাপ্ট না করে। উপোসের সঙ্গে জলের কি সম্পর্ক? উপোসের সময় অবশ্যই যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত, কারণ দুটো কারণ আছে। এক নম্বর হচ্ছে খিদে তো পাচ্ছে, কেননা আমাদের খিদের সিগন্যালটা ইজ হার্ডওয়ার্ড উইথ আওয়ার ব্রেন, আমাদের মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তো খিদের সময় তোর খিদে পাবে, তখন ভয় না পেয়ে জলটা খাওয়া উচিত। কারণ কি, খিদে পাওয়া মানে আমাদের স্টামাকে অ্যাসিডটা বেরিয়ে আমার স্টামাকের ইনার ওয়াল, যেটা ভেতরের যে ওয়ালটা, সেটাকে ইরিটেট করছে, অ্যাসিড তো ইরিটেট করছে, তার থেকে আমাদের খিদের সেন্সেশনটা হচ্ছে, তখন জল খেয়ে নিলে সেই অ্যাসিডটা ডাইলিউট হয়ে বেরিয়ে যাচ্ছে, এতে করে কোনো ক্ষতি হবে না। আচ্ছা। যে কারণে জলটা ডেফিনেটলি খাওয়া উচিত। ও, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, জানিস তো, আমার এক্ষুনি মাথায় এলো, দের ইজ সামথিং কল ওয়াটার ইনটক্সিকেশন। ওয়াটার ইনটক্সিকেশন? হ্যাঁ। আচ্ছা, কিরকম? এটা হচ্ছে যে ওই যে ভয়টা, 4 ঘন্টা কি 5 ঘন্টা জল খাইনি, আমার তো তাহলে এখন 1.5 বোতল জল খাওয়া উচিত, ঢক 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 করে খেয়ে নিলি, এতটাই জল খেলি,
যে 1 ঘন্টার মধ্যে তোর কিডনি ফ্লাশ আউট করার মতন ক্ষমতা অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ জল আছে, বাকিটা ফ্লাশ আউটও করতে পারছে না। এবার সেই জলটা ধাক্কা দিচ্ছে তোর সেলগুলোতে, সারা দেহেতে ছড়িয়ে পড়েছে। ফার্স্ট অফ অল তোর ব্লাডটা খানিকটা থিন হয়ে গেছে, তোর নানান সেলে ধাক্কা দিচ্ছে, সেলগুলো ফুলছে, মাথায় চলে যায় অনেক সময়, মাথার যে ব্রেন সেলগুলো সেগুলো একটু ফুলতে শুরু করে, এর থেকে ইনটক্সিকেশন হয়। এটা করে চেষ্টা করিস না, কেন মনে হচ্ছে ও তাহলে মদ না খেয়ে জল খাবো, কিন্তু সেটা কিন্তু না, এই ইনটক্সিকেশনটা করে ভালো জিনিস নয়। নসিয়া হয়, মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে, ঘুম পেয়ে যায়, বাট ইট ইজ নট আ গুড থিং। এবার তুমি আমাকে বলো, ঘুম থেকে উঠেই জল খাওয়া উচিত না উচিত নয়? আর ঘুম থেকে উঠে কখন জল খাবো এবং কি রকম জল খাবো, মানে গরম খাবো, ঠান্ডা খাবো? অবভিয়াসলি ঘুম থেকে উঠে আমাদের সিস্টেমটা ভীষণ সেন্সিটিভ হয়ে আছে, ভেতরের সিস্টেমটা ভীষণ সেন্সিটিভ হয়ে আছে, তখন কখনোই রুম টেম্পারেচারও না, অলওয়েজ ট্রাই টু ড্রিঙ্ক ঈষৎ উষ্ণ জল, আচ্ছা। এবং মুখ ধোয়ার আগে। কারণ এই যে সারা রাত ধরে ঘুমিয়েছেন আপনারা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে মুখের লালাটা, সেই লালাটা অ্যাকচুয়ালি অমৃত। এটা শুনতে খারাপ লাগে, শুনতে মনে হয় যে এবার কেন কেন, অ্যাকচুয়ালি তো একটা বদখত গন্ধ বেরোয় মুখে, আমরা ভাবি সেটা অমৃত কি করে হতে পারে, গন্ধ ডেফিনেটলি বেরোবে, কিন্তু ওই লালাটা গরম জলটার সঙ্গে, ঈষৎ উষ্ণ জলের সঙ্গে খেয়ে নেওয়া উচিত, বিকজ ইটস এক্সট্রিমলি গুড ফর ইউ, গুড ফর ভীষণ ভালো। আচ্ছা, এবং অনেকটা, যতটা পারবেন বলতে হাফ লিটার তো বটেই। গ্রেট। আমার মনে হয় জল সংক্রান্ত অনেকটা আলোচনা আমরা করলাম। ওকে, এবার আমরা তাহলে পরের সেগমেন্টে যাই। আগে সেক্সুয়ালিটি নিয়ে কথা বলি, তারপর হ্যাঁ যোগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন যোগাটা সব থেকে প্রোফাউন্ড, সব থেকে প্রোফাউন্ড। সেক্সুয়ালিটির বেসিক্যালি, ডু ইউ এগ্রি উইথ মি যে অন দিস, যে প্রকৃতি যে কারণে সেক্সুয়ালিটিটা ক্রিয়েট করেছিল এবং বর্তমানে আমাদের ক্ষেত্রে সেক্সুয়ালিটির যে ডেফিনেশন হয়ে গিয়েছে বা কারণ হয়ে গিয়েছে, দুটো অনেকটা আলাদা। প্রকৃতি একটা সময় ছিল তো, আমরা বিবর্তনের একটা যদি গোড়ার দিকে যাই, যে দেওয়ার দিস ইউনিসেলুলার অ্যামিবা বল বা প্যারামেসিয়াম বল, যেগুলোর মধ্যে সেক্সুয়াল কোনো অ্যাক্ট ছিল না, একটা অ্যামিবা আস্তে আস্তে দুটো হয়ে যেত, সেই একটা অ্যামিবা দুটোটা চারটে হতো, করতে করতেই হতো, দ্যাট ওয়াজ দ্য ওয়ে ইট ইনক্রিজড ইটস পপুলেশন, রাইট। কিন্তু আলটিমেটলি এমন একটা জায়গায় গিয়ে এমন জন্তু সৃষ্টি হতে শুরু করলো, এমন ছোট কীট পতঙ্গ হতে শুরু করলো, হু স্টার্টেড মেটিং। কীট পতঙ্গ বল বা জন্তু বল বা এমনকি মানুষও বল, ইন আওয়ার প্রিনেটাল স্টেট, মানে উইদাউট এনি সফিস্টিকেটেড নলেজ, আমরা সেক্সের যে কাজটা, যে যৌন ক্রিয়াটা কেন করি, ফর হোয়াট? সৃষ্টির জন্য না, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট সৃষ্টি। আমি বলছি আমাদের সফিস্টিকেটেড, মনে কর দুটো কুকুর বা দুটো ওরাংওটান, শিম্পাঞ্জি, দুটো হাতি, দুটো বাঘ বাঘিনী, ওরা কি সেরিব্রালি, ওরা কি ইন্টেলেকচুয়ালি জানে যে এই যে আমরা এটা করতে চলেছি এতে আমাদের অফস্প্রিং হবে? না, না, একেবারেই জানে না। ওদের তাগিদটা কি? ইট ইজ দ্যাট ইমেন্স এক্সাইটমেন্ট, একটা পিওর ভলাপশাস একটা এক্সাইটমেন্ট টু হ্যাভ সেক্স উইথ দ্য অপোজিট জেন্ডার, সেইটাই তাগিদ। কিন্তু দ্যাট কার্নাল যে ফিলিংটা, আমরা মানুষও কিন্তু অ্যাকচুয়ালি কার্নাল ফিলিংটার জন্যই সেক্সুয়াল অ্যাক্ট করি। তুই একটা জিনিস ভেবে দেখ, এমন যদি হতো যে আমরা জানি যে সেক্সুয়াল অ্যাক্টটা করলে আমাদের সন্তান হবে, কিন্তু দের ইজ অ্যাবসলিউটলি নাথিং কল্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন, আমরা কি করতে চাইতাম? ইস, তাই তো। কিন্তু আমাদের ওই ইশটা আসে না কেন? বিকজ উই আর অ্যাকচুয়ালি প্রাইমড বাই আর, এগেন আমাদের যে ব্রেনের মধ্যে যে হার্ডওয়ারিংটা, আমাদের এন্টায়ার হরমোনাল সিস্টেমটা এমনভাবে তৈরি হয় যে ওই অ্যাডোলেসেন্সের পরে একটা সময় আসে যখন একটা ছেলের একটা মেয়ের প্রতি বা মেয়ের ছেলের প্রতি একটা অদ্ভুত ফিলিং হতে শুরু করে, একটা অদ্ভুত ইন্টারেস্ট হতে শুরু করে, অ্যাট্রাকশন হতে শুরু করে। দ্যাট অ্যাট্রাকশন প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। মা প্রকৃতির একটা অদ্ভুত অসাধারণ একটা দান, যে যাতে আমরা এক্সটিংক্ট না হয়ে যাই, আমাদের সন্তান সন্ততি হয়, সো দ্যাট উই ক্যান মেক মোর অফ আওয়ারসেলভস, যে কারণ এবার মুশকিলটা হচ্ছে, দেখ আমরা হিউম্যান বিংস, আমরা তো মানুষ বলি, মান আর হুঁশ নিয়ে মানুষ। আমাদের খিদে পেলে আমরা খাই, এটাও এক ধরনের ক্ষুধা, সেই ক্ষুধার জন্য আমরা সেই তাগিদে আমরা উই হ্যাভ সেক্স। কিন্তু উই হ্যাভ ক্রিয়েটেড আ ভেরি সফিস্টিকেটেড সোসাইটি, যেখানে শিক্ষা, সেখানে মানুষের প্রতি মরালিটি বল, এথিক্যাল বিহেভিয়ার মিলে একটা এমন স্ট্রাকচার করেছি উইচ ইজ অ্যাকচুয়ালি কিন্তু ভেরি ইউজফুল। কেননা এই সামাজিক স্ট্রাকচারের জন্য উই ক্যান ইভলভ ফার্দার। ফিজিক্যাল ইভলিউশনের কথা এখন বলছি না, আমাদের
কি বলবো, আমাদের সোশ্যাল ইভলিউশন, আমাদের হিউম্যান ক্যাপাসিটির ইভলিউশন, যেখান থেকে টেকনোলজিক্যাল ইভলিউশনের একটা ভীষণ সুন্দর স্ট্রাকচার আমরা তৈরি করেছি। সেই রকম একটা স্ট্রাকচারে আমরা যদি জন্তুরা যেভাবে কপিউলেট করে সেইটা করা সম্ভব নয়, যে কারণে আমাদের ম্যারেজ বলে যে ইনস্টিটিউশন সেটা তৈরি হয়েছে। ম্যারেজের ইনস্টিটিউশনটা তৈরি হওয়ার মেন কারণটাই হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সন্ততিকে দেখাশোনা করা, যাতে ওরা যতক্ষণ না বড় হচ্ছে, যতক্ষণ না স্বনির্ভর হচ্ছে, তাদের মাথার উপরে দুজন পিলার থাকে। এই পিলারটা থাকার পেছনে ওই বন্ধনটা ক্রিয়েট করছে ম্যারেজ। প্রথমে শুরু হয় যেহেতু অ্যাট্রাকশন দিয়ে, হ্যাঁ, পুরুষ এবং নারী পরস্পরের প্রতি কি একই রকম ভাবে আকর্ষিত হয়, না সেই আকর্ষণটার পিছনে অন্যরকম কোনো কেমিস্ট্রি আছে? দেখ, একটা ইন্টারেস্টিং কথা আছে ইংরেজিতে, বলে আ ওম্যান ইজ অ্যাট্রাক্টেড থ্রু হার ইয়ার্স, আ ম্যান ইজ অ্যাট্রাক্টেড থ্রু হিজ আইজ। পুরুষরা তাদের চোখের দ্বারা আকৃষ্ট হয়, আর মহিলারা তাদের কানের দ্বারা আকৃষ্ট হয়। এটার মানে কি? টেকনিক্যালি আমরা উই মেন আর ভয়েস। খুব সুন্দর শেপ, সেই শেপটা কেন একজন মহিলার এই যে শেপটা তৈরি হয়, সে যদি সুস্থ এবং সবল হয়, একজন নারীর তার খুব সুন্দর এই শেপটা হয়। এই শেপটা মিনস দ্যাট শি ইজ ভেরি ফার্টাইল। কিন্তু আমাদের সেই শেপটা ভালো লাগে, সেই শেপটাকে আমাকে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করে। ঠিক তেমনি তার সব কিছু মিলে, তার খুব সুন্দর টানা চোখ, খুব সুন্দর সিমেট্রিক্যাল ফেস, সবে মিলে আমাদের এই ছেলেদের অ্যাট্রাকশনটা তৈরি করে। ইট ইজ পিওরলি আ ভিজুয়াল অ্যাট্রাকশন, যে কারণে আমরা খুব ভিজুয়াল, আমাদের প্রকৃতিটা ছেলেদের খুব ভিজুয়াল। মেয়েরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রাক্টেড হয় থ্রু দ্য ইয়ার, মানে একটা ছেলেকে হয়তো তেমন অ্যাট্রাক্টিভ দেখতে নয়, কিন্তু সেই ছেলেটার সম্বন্ধে সে যেটা শুনেছে বা জানছে, তার সঙ্গে কথা বলে বলবো হোয়াট এভার, দ্যাট হি হ্যাজ আ ভেরি গ্রেট সেন্স অফ হিউমার, he has a great sense of, he can command respect amongst his people, তার অনেক গুণ আছে, সেই সম্বন্ধে সে যখন জানছে, তার তখন মেয়েদের তখন অ্যাট্রাকশনটা অনেক বেশি তৈরি হয়। এই তফাৎটা বুঝতে পারলে ইট হেল্পস বোথ অফ দেম টু আন্ডারস্ট্যান্ড। এবার একদম প্রয়োগের দিকে চলে যায়। ভালো সেক্স লাইফের জন্য কি ধরনের ব্যায়াম করা উচিত? যদি সুস্থ আনন্দময় যৌন জীবন দরকার হয়, তাহলে প্রত্যেক মানুষকেই তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যায়াম, এগুলো যথেষ্ট ঠিকঠাক হওয়া উচিত। রেগুলার ব্যায়াম করা উচিত, ভালো ঠিকঠাক খাওয়া দাওয়াটা উচিত, যে নিয়ে আগে অনেকবার আলোচনা করেছি, সেটা আর আমি ডিটেলে এখন যাচ্ছি না। এইবার সেক্সুয়াল অ্যাক্টে আমাদের দেহের কোন অংশটা সব থেকে বেশি খাটনি হয়? আমাদের এই রিজিয়নটা, আমাদের মোটামুটি হাঁটুর ওপর থেকে পেটের এই মিডরিফ থেকে হাঁটুর ওপর পর্যন্ত মুভমেন্টটা, যেটাকে থ্রাস্টিং, ইংরেজিতে যেটাকে থ্রাস্টিং মুভমেন্ট বলা হয়, সেই থ্রাস্টিং মুভমেন্টটা ছেলেদের এবং মেয়েদের একসঙ্গেই হয়। সো ওই জায়গাকার মাসেলগুলোকে ভীষণ পাওয়ারফুল করা উচিত। এই জায়গাকার মাসেলগুলোকে পাওয়ারফুল করলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, তোর সেক্সুয়াল প্লেজারটাও বাড়ে, আবার তোর সেক্সুয়ালিটির ওপর কন্ট্রোলটাও বাড়ে, which may appear opposed to each other, কিন্তু বাড়ে। একটা কতগুলো স্পেসিফিক এক্সারসাইজ বলি, সেটা হচ্ছে একটু, মানে আমি বলছি এরকম জায়গায়, যদি এতটা নয় আরেকটু উঁচু জায়গা, সাধারণত একটা খাটের যে হাইট হয়, সেখানে যদি বডিটা স্ট্রেট করে এইভাবে রাখি হাতটা, তাহলে একটা ইনক্লাইনে গেল বডিটা, ঠিক আছে? এই ইনক্লাইনে গিয়ে এবার আমি যদি আমার থ্রাস্টিং মুভমেন্টটা আস্তে আস্তে এবং খুব, মানে যেটাকে কোষে বলা, সেটা করি আস্তে আস্তে, বাট উইথ ডেলিবারেট ফোর্স, সেইটাতে কি হয়, আমাদের এই এন্টায়ার মাসেল, এই এন্টায়ার রিজিয়নের মাসেল, আমাদের গ্লুট মাসেলস, আমাদের স্ফিংক্টার মাসেলস, আমাদের লোয়ার অ্যাবডোমেন যে মাসেলস, সেই মাসেলসগুলো স্ট্রেংথেন্ড হয়। এটা রেগুলার করা খুব ভালো। আর একটা হচ্ছে, যেটাকে আমার মনে হয় গোমুখ আসন বলে, সেটা হচ্ছে পা দুটোকে বসে, মাটিতে থেবড়ে বসে, গোড়ালি দুটোকে একসঙ্গে নিয়ে, পা দুটোকে একসঙ্গে ধরে একেবারে এইখানে নিয়ে আসা, মানে হাঁটু দুটো একদম ছড়িয়ে গেল। আমাদের এই যে অংশ, যেটাকে কোটি দেশ বলা হয়, কোটি দেশটা ভীষণভাবে স্ট্রেচড হলো। দিস ইজ ভেরি গুড। বিশেষ করে মহিলাদের জন্য এটা খুব ভালো, সব মহিলাদের এটা করা উচিত। কারণ এইটা রেগুলার করলে কিন্তু মহিলাদের যখন প্রেগনেন্সি হয় এবং পরে যখন ডেলিভারি হয়, ডেলিভারিটা অনেক স্মুথ হয়, অনেক কম কষ্টকর হয়। এটা ইনফ্যাক্ট প্রেগন্যান্সিতে বোধহয় করা, ভীষণভাবে করা, এবং ডেফিনেটলি করানো উচিত, ডেফিনেটলি করানো উচিত। তো এই ধরনের এক্সারসাইজগুলো, এই ধরনের মুভমেন্ট, যেটা থ্রাস্টিং মুভমেন্ট, সেটা শুয়ে শুয়েও করা যায়, শুয়ে শুয়েও করা যায় উইদাউট দ্য সেক্সুয়াল অ্যাক্ট। থ্রাস্টিংয়ের সঙ্গে স্মুথ ন্যাচারাল ব্রিদিং করা উচিত। কিছু কিছু খাবার আছে, যেরকম তোকে আমি বলে দিচ্ছি, শিলাজিৎ,
শিলাজিতের একটা খুব বিচ্ছিরি মানে আনফর্চুনেটলি শিলাজিৎটাকে এমনভাবেই মার্কেটিং করা হয় যে ওটাকে পুরোপুরি অ্যাফ্রোডিসিয়াক মানে এমন খাবার যেটা সেক্সুয়াল উত্তেজনা বাড়ায়। বাট শিলাজিৎ ইজ আ ভেরি নিউট্রিয়েন্ট ডেন্স একটা খাবার, এমন একটা জিনিস পদার্থ যেটা ভীষণ ভালো এন্টায়ার শরীরের পক্ষে। এবং অ্যাকচুয়ালি আগেকার দিনে ঋষিরা খেতেন, সাধুরা খেতেন, যারা ব্রহ্মচারী তারাও খেতেন। অ্যাকচুয়ালি শিলাজিৎ জিনিসটা আমরা যে জিনিসটাই করতে চাই সেই জিনিসটার ক্যাপাসিটি বাড়ায়, বিকজ ইট গিভস নিউট্রিশন টু দ্য এন্টায়ার বডি। সাধনার ক্ষেত্রেও শিলাজিৎ কাজ করে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ধারণাটা হয়ে গেছে শিলাজিৎ মানে ও বাবা শিলাজিৎ শুনলে ও আচ্ছা শিলাজিৎ, কিন্তু ওটা তা কিন্তু নয়। শিলাজিৎ ইজ আ ভেরি নিউট্রিয়েন্ট ডেন্স একটা খুব ভালো সুপার ফুড। অনেকের তো পার্টি টাটি করার হ্যাবিট থাকে, সামান্য কিছু নেশা করার অভ্যেস থাকে, তো নেশার সঙ্গে যৌনতার বা যৌন জীবনের কোনো সম্পর্ক আছে? বই কি কিছু কিছু নেশা করলে ইমিডিয়েট রিয়াকশন যেটা হয়, কিছু কিছু নেশা করলে ইমিডিয়েট ফলটা হচ্ছে যে একটা যৌন এক্সাইটমেন্ট হয়, এবং কিছু কিছু নেশার কম্বিনেশনে প্রচণ্ড পাওয়ারফুল অর্গ্যাজমস হয়, ভীষণ পাওয়ারফুল, ভীষণ এক্সাইটিং, এন্টায়ার অ্যাক্টটা খুব এক্সাইটিং হয়। কিন্তু আমি সেই কম্বিনেশনগুলো বলবো না। যৌন ক্রিয়ার জন্য সব থেকে ভালো নেশা হচ্ছে রোম্যান্স। ইট ইজ বেস্ট। দুটো মানুষের মধ্যে যদি ওই স্লো হিটিং যে প্রসেসটা, এমনকি যাদের বিয়ে হয়ে গেছে, অনেক দিন বিয়ে হয়ে গেছে, তারাও ইফ দে টেক টাইম আউট, দুজনে একসঙ্গে বেড়াতে গেল, 7 দিন ছুটি নিয়ে বেড়াতে গেল, ঠিক করলো আমরা প্রথম 2 দিন কি 3 দিন আমরা সেক্স করবো না, আমরা বেড়াবো, আমরা ভালো খাবার খাবো, আমরা পরস্পরের সঙ্গে ইন্টারেস্টিং আলোচনা করবো, ইয়ার্কি মারবো, ফাজলি মারবো, খুনছুটি করবো, আস্তে 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 জায়গাটা তৈরি হবে। দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাফ্রোডিসিয়াক। তো তুমি কি বলছো, রোমান্সের সঙ্গে সেক্সুয়ালিটির রিলেশন আছে, খুব ক্লোজ, ভীষণ রিলেশন আছে, ক্লোজ। কিন্তু আর একটা জিনিসও আছে ভীষণ ইম্পর্টেন্ট, দেয়ার ক্যান বি রোম্যান্স উইদাউট সেক্স। ইয়া এক্স্যাক্টলি। আমার দুটোই প্রশ্ন আছে, রোম্যান্স উইদাউট সেক্সও আছে, সেক্স উইদাউট রোম্যান্সও আছে, উইথ মাল্টিপল পার্টনার্স। আমি আগে রোম্যান্স উইথ মাল্টিপল পার্টনার্স বলি। এটা বিশেষ করে আজকের দিনে যেখানে আমরা যে বাহ্যিক মানে কি হয় না, আগেকার দিনে একটা খুব সোজাসাপটা একটা ব্যাপার ছিল যে অনেক লোকের সঙ্গে সেক্স করা বা বিয়ের বাইরে সেক্স করা বা অনেকের সঙ্গে সেক্স করা এটা মহাপাপ, এটা করো না, চোখ বন্ধ করে। এবং একটা সময় ছিল যখন সেটা আমরা বিশ্বাস করতাম, কেননা সেরকম ধরনের সোসাইটি ছিল, সেরকম ধরনের একটা মিলিয়ে ছিল। এখন আমরা সেই খোলসগুলো বার করে আমরা খুব সায়েন্টিফিক হয়ে গেছি, খুব র্যাশনাল হয়ে গেছি, খুব যুক্তিবাদী হয়ে গেছি। আমরা বলছি যে একটা সেক্সুয়াল অ্যাক্ট মানে তো পিওরলি একটা ফিজিক্যাল অ্যাক্ট, ফিজিক্যাল বায়োকেমিক্যাল একটা অ্যাক্ট করলাম, আমাদের দুজনের মধ্যে একটা প্যাক্ট হলো যে আমরা সেক্স করব, তারপরে ভুলে যাব, কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই বাবা, আমরা নির্দিব্যে আছি, করি না, কি প্রবলেম? তাই তো এই জিনিসটা খানিকটা ওয়েস্ট থেকেই এসছে, যে আমি যার সঙ্গে ইচ্ছে করলাম। ওপেন ম্যারেজেসেরও কনসেপ্ট হচ্ছে, যেটাও আমাদের মধ্যে ক্রিপ ইন করছে, যে ভাই আমরা কর্তা গিনি, তুমি যার সঙ্গে যা ইচ্ছে করো, আমি আমার সঙ্গে যা ইচ্ছে করবো, কিন্তু আমরা দুজনে যখন আসবো উইল বি ফ্রি অফ অল দ্যাট ব্যাগেজ। ক্ষতি কি? সত্যি তো লজিক্যালি মনে হয় ক্ষতি কি? এবার দেখ, আমরা ফিজিক্যালি এই যে মানুষটা, উই আর আ বডি, উই আর আ মাইন্ড, অ্যান্ড উই আর সামথিং এলস, যেটা আমি এক্ষুনি যাচ্ছি না, বিকজ সেটা আধ্যাত্মিক জায়গাটা চলে আসছে, সেখানে সেটা একটা অন্য জায়গা, সেটাই ঢুকতে গেলে আবার মুশকিল হয়ে যাবে। কিন্তু আমাদের একটা এনার্জি সিস্টেম আছে, যেটাকে আমরা প্রাণ বলি, প্রাণ শক্তি। এবং একসময় এই প্রাণ শক্তির জন্য আমাদের একটা এনার্জি বডি আছে, যেটাকে অ্যাস্ট্রাল বডি বলা হয়। এবং বহু যুগ ধরে এটা আমাদের ঋষিরা বলে আসছে যে আমাদের একটা, যেটাকে ঋষিরা যে টার্মটা ইউজ করেছে সেটা হচ্ছে প্রাণময় কোষ। ফিজিক্যাল বডিটা অন্নময় কোষ, যেটা অন্ন দিয়ে তৈরি, খাবার দিয়ে তৈরি, তার ঠিক পরেই হচ্ছে প্রাণময় কোষ, যেটা এনার্জিটা খেলা করছে। আমাদের যে অন্নময় কোষের জন্য কোষটা যে টেকনোলজি, সেটা আমাদের এনার্জিসগুলো নিয়ে খেলা করছে, এবং আমাদের এই এনার্জিগুলো আমরা এক একভাবে এক এক সময় ব্যক্ত করছি, থ্রু আ সেক্সুয়াল অ্যাক্ট, থ্রু আ সেরিব্রাল অ্যাক্ট, গিটার বাজিয়ে, অসাধারণ বক্তৃতা দিয়ে, যাই বল, আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমাদের প্রাণটাকে ব্যক্ত করছি। উই আর অলওয়েজ সারাউন্ডেড বাই দ্যাট এনার্জি বডি। দ্যাটস এ কনস্ট্যান্ট ভাইব্রেশন। একটা কী বলবে, এনার্জি বডিটা তুই বুঝতে পারিস যে এমন একটা এনার্জি যেটা সারাক্ষণ আমাদের দেহর সঙ্গে মিলেমিশে আছে, একটা ভাইব্রেশনে আছে। এক একটা মানুষের মধ্যে এক একটা নেচার অফ দিস ভাইব্রেশন, ডিপেন্ডিং অন দ্যাট পার্সনস, সেই মানুষটার যে মানসিকতা, সেই মানুষটার ইমোশনস, সেই মানুষটার সেরিব্রাল কন্টেন্ট, সবে মিলে তার এনার্জি বডিটা তৈরি হয়ে আছে। এবার তুই বলতে পারিস যে এই এনার্জি বডির প্রমাণ কি? আমি তো দেখতে পাচ্ছি না। ভালো কথা, 1970s, লেট 1970s পর্যন্ত কোনো প্রমাণ ছিল না।
তারপরে একজন রাশিয়ান সায়েন্টিস্ট, উনি আমার পুরো নামটা ভুলে যাচ্ছি, কিন্তু উনি প্রবাবলি ওনার নাম কার্লিয়া বা কার্লিয়ান ছিল। উনি একটা ক্যামেরা তৈরি করেন, যে ক্যামেরাটার নাম হচ্ছে কার্লিয়ান ক্যামেরা, এবং নিজের নামেতে ক্যামেরা। এই ক্যামেরা সর্বপ্রথম তোর যদি ছবি তোলে, তোর চারপাশে সেই অবয়বটা দেখতে পাবে, নানান রকম কালার্স, কিন্তু সেই ক্যামেরাটা এমনভাবে ছবিটা তোলে যে তোর চারপাশের যে এনার্জি বডিটা, সে পরিষ্কার তুই কার্লিয়ান ছবি দেখে এনার্জি বডিটা বুঝতে পারবি। এবং পরবর্তীকালে কিন্তু এখনও টু দিস ডে অনেক ডাক্তাররা যারা জানে, তারা তোর দেহে কোথায় কি রোগ আছে সেটা বুঝতে পারে তোর এই কার্লিয়ান ফটোগ্রাফি দেখে, যে কোথায় তোর দেহের কোন জায়গায় এনার্জিটা কিভাবে কাজ করছে। মোদ্দা কথা হচ্ছে যে উই আর নট জাস্ট দ্য বডি, we are an energy system, এবং because this energy system is very personal, very private and very sensitive, in the eastern cultures, প্রাচ্যে যত রকম কালচার আছে, বুদ্ধিজম বল, টাওইজম বল, হিন্দুইজম বল, যত কিছু আছে, কোথাও কিন্তু হ্যান্ডশেক নেই। when two people meet, হয় আমরা নমস্কার করি, চাইনিজরা এই ব্যাপারটা করে, বুদ্ধিস্টরা বাও করে, এরকম অনেক কিছু আছে, কিন্তু we do not connect physically। কেন? এটার পেছনে একটা কারণ আছে, বিকজ আমাদের এই এনার্জি সিস্টেমটা ভেরি সেন্সিটিভ এবং ভেরি পার্সোনাল। এবার দেখ, দুটো মানুষ যখন একসঙ্গে সেক্স করছে, দে আর নট জাস্ট শেকিং হ্যান্ডস, অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যাচ্ছে তারা। তার মানে কি, তাদের মধ্যে যে এনার্জি এক্সচেঞ্জটা হচ্ছে, ইট ইজ ভেরি ডিপ, ভেরি প্রোফাউন্ড। যে কারণে বলা হয় যে সেক্স কথাটার ফুল ইয়ে করা হয়েছে, সেক্সটাকে যদি অ্যাব্রিভিয়েশন হতো তাহলে ফুল ফর্ম হচ্ছে সিনার্জিস্টিক এনার্জি এক্সচেঞ্জ, সেক্স। সিনার্জিস্টিক কেননা দের ইজ এ সিনার্জি, পরস্পরের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, তো সেখানে সেক্সুয়াল অ্যাক্টে দের ইজ এ ট্রিমেন্ডাস প্রোফাউন্ড এক্সচেঞ্জ অফ এনার্জি। এবার তুই মনে কর, তোর আজকে একজনের সঙ্গে শুচ্ছিস, কালকে আর একজনের সঙ্গে শুচ্ছিস, পরশু আর একজনের সঙ্গে শুচ্ছিস, এই যে মাল্টিপল পার্টনারটা, আমাদের এন্টায়ার এনার্জি সিস্টেমটা ঘেঁটে হয়ে যাচ্ছে। দের আর টু মেনি ইনপুটস। এই টু মেনি ইনপুটসের জন্য কি হয়, মানুষের মধ্যে আজকের দিনে এত ডিপ্রেশন, এত ভুলভাল দিকে আমরা চলে যাচ্ছি কেন? কেননা আমাদের দেহ, আমাদের মন, আমাদের এনার্জি, যে প্রাণ সিস্টেমটার যে সেক্রেড একটা দিক আছে, এটাই সেক্রেডনেস। এই সেক্রেড জিনিসটা আমরা না হারিয়ে ফেলছি। আমরা অতিরিক্ত যুক্তিবাদী এটা কিন্তু যুক্তি, কিন্তু এই যুক্তিটা আমরা হারিয়ে ফেলেছি। এই যুক্তিটা আমাদের বোঝা উচিত যে ইফ উই কাম ইন টু মাচ ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ টু মেনি পিপল, আমাদের এনার্জি সিস্টেমটা ঘাঁটতে চায়। উই আর টু মাচ ইনফ্লুয়েন্স বাই দ্য ওয়েস্টার্ন আইডিয়া। বিদেশে তুই দেখ, বিদেশে ওদের একটা না মানে ওদের এমনই একটা কালচার হয়ে আছে। আবার আমি বলছি বিদেশে ওয়েস্টার্ন কালচারকে আমি ওভারঅল ছোট করছি না, কিন্তু ওদের কতগুলো জিনিস খুব বড় বড় গ্যাপ আছে। ওরা কর্তাগিন্নির মধ্যে যদি 2-3 বছর পরে কি 6-7 বছর পরে খুব ঝগড়াঝাঁটি হচ্ছে ইত্যাদি, ওরা ম্যারেজ কাউন্সিলরের কাছে যায়। ম্যারেজ কাউন্সিলর, ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স দে আস্ক ইজ হাউ ইজ ইউর সেক্স লাইফ। ওরা বলে আমাদের একদম সেক্স লাইফ ভালো না। বলে তাহলে তোমরা এই খাও, সেই খাও, অ্যাফ্রোডিজিয়াক খাও, বেড়াতে যাও, সেক্স লাইফটাকে আবার উজ্জীবিত করো, তাহলে দেখবে তোমাদের সব ঠিক হয়ে গেছে। দিস ইজ এ রং অ্যাপ্রোচ। ফ্যান্টাস্টিক। আগের দিন আমরা ওই মেডিটেশন, যোগা, এটা যোগ সম্পর্কে খুব ছোট করে ধরেছিলাম, আজকে একটু বড় করে ধরি। তুমি আমাকে প্রথমেই বলো যোগের উদ্দেশ্য কি? আমাদের যোগের যেটা গ্রেটেস্ট যে ট্রিয়েটিস বলা যেতে পারে, যেটা লেখা হয়ে রেখে গেছেন একজন ঋষি, পতঞ্জলি ঋষি, সেটাকে বলা হয় যোগা সূত্র। যোগা সূত্র আই থিঙ্ক ইজ দ্য বেস্ট। আর আমরা অনেকে ভাবি যে যোগা সূত্র মানে তো যারা ঋষি বা সাধু বা যারা ওই নিয়ে সাধনা করবে তাদের জন্য। ইট ইজ ফর ইউ অ্যান্ড মি, ইট ইজ ফর এভরিবডি ইন দিস রুম, ইট ইজ ফর এভরি প্র্যাকটিক্যাল, যারা লাইফে যারা চাকরি করছে, জীবনযাপন করছে, প্রত্যেকের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার ভেরি ওয়েল। যোগসূত্রের যে দ্বিতীয় লাইনটা, প্রথম লাইনটা নয়, দ্বিতীয় লাইনটা, সেটা বলছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। মানে যোগের পারপাস কি না, চিত্তের যে বৃত্তিগুলো সেগুলোকে বন্ধ করা। দিস ইটসেলফ ইজ এ হিউজ সাবজেক্ট। এইটার ওপরেই হয়তো কয়েকটা বই লেখানো যেতে পারে। এটা বেসিকটা খুব অল্প কথায় বলি। আমাদের এই যে আমাদের অন্নময় কোষ, তার ভেতরের যে লেয়ারটা, যেটাকে বলা হচ্ছে প্রাণময় কোষ, তার ভেতরের যে লেয়ারটাকে বলা হচ্ছে মনোময় কোষ, যেটা হচ্ছে দ্য প্লেস অফ ইমোশনস অ্যান্ড নস্টালজিয়া অ্যান্ড হিজ মেমোরিজ অ্যান্ড অল দ্যাট, যেগুলো আমাদের
অনুভূতিগুলোকে, আমাদের ভাবগুলোকে কন্ট্রোল করে, দ্যাট ইজ দ্য মনোময় কোষ। তার ওপরে আরও সাটল লেভেলে হচ্ছে বিজ্ঞানময় কোষ, মানে আমাদের ইন্টেলেক্ট, মানে ইমোশনের বাইরে গিয়ে আমরা পিওর ইন্টেলেক্ট দিয়ে, পিওর যুক্তি দিয়ে আমরা যে খণ্ডন করে বুঝছি, যে কোনটা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করার যে ক্যাপাসিটি, অঙ্ক করার ক্যাপাসিটি, সায়েন্স নিয়ে ডিল করার ক্যাপাসিটি, বা একটা প্রবলেমকে বুঝে সেটা সলিউশন বার করার ক্যাপাসিটি হচ্ছে বিজ্ঞানময় কোষ। এবং তারও ওপরে হচ্ছে আনন্দময় কোষ, যেটা হচ্ছে দ্য আলটিমেট জায়গা, যেটা যেখানে পিওর আনন্দ, পিওর ব্লিস যে জায়গাটা, রাইট? এবার তুই যদি জিজ্ঞেস করিস যোগের আলটিমেট উদ্দেশ্য কি, সেটা হচ্ছে আনন্দময় কোষে পৌঁছানো। কিন্তু তুই আমি এই জন্মে পৌঁছবো না, ধরেই নিচ্ছি। কিন্তু ওই আনন্দের নেকটার্সগুলো একটু একটু চুঁইয়ে পড়তে পারে আমাদের দৈনন্দিন জীবনে, ইফ উই ফলো সার্টেন প্রসেসেস। আমাদের চিত্ত যেটা, সেটা হচ্ছে দ্য সিট অফ কনসিয়াসনেস। আমরা যে কনসিয়াস, তোকে দেখতে পাচ্ছি, এটা গ্রিন, এটা ইয়েলো, এটা ব্ল্যাক, খেয়াল রাখলে যে হালকা একটা এসির আওয়াজটা সময় করে কানে আসছে। আমরা দিজ আর কল দ্য রিপলস, বৃত্তি মানে তুই যদি একটা পুকুর হয়, পুকুরের সারফেসটা একদম স্মুথ, কোনো হাওয়া নেই এক ফোঁটা, একদম স্মুথ, কাঁচের মতো নিজের মুখ দেখতে পাবি। এবার যদি একটা ওপর থেকে ঢিল পড়ে বা কিছু একটা পড়ে, যেখানটা ডুবলো, তারপরে এই যে রিপলসগুলো কনসেন্ট্রিক সার্কেলসে ছড়াতে শুরু করে, এগুলোকে বৃত্তি বলে, বৃত্ত, সার্কেল, one circle after another, concentric বৃত্তি। আমাদের থ্রু আর 5 সেন্সেস আমরা কি করছি, এই পৃথিবীর অনেক কিছুকে রিসিভ করে আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, গিয়ে এক একটা ছবি তৈরি করছে, এক একটা গন্ধ তৈরি করছে, এক একটা অনুভূতি তৈরি করছে, ওইগুলোকে বৃত্তি বলা হয়। এবং উই আর কনস্ট্যান্টলি বম্বার্ডেড উইথ দিস, ঠিক আছে? দিস আর স্টিমিউলি রেসপন্স, স্টিমিউলি। এইবার যোগের কাজ হচ্ছে এই বৃত্তগুলোকে বন্ধ করা। কেন বন্ধ করবো রে বাবা? দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। উই হ্যাভ অ্যান এক্সটার্নাল লাইফ। আমি বসে আছি, আমি একটা শক্ত জিনিস ফিল করছি, খানিকটা নরম বলে আরাম হচ্ছে, বসে আছি। তুই আমার সামনে বসে আছিস, তোর সঙ্গে আড্ডা মারতে ভালো লাগছে, দিস ইজ মাই আউটার এক্সপিরিয়েন্স। দের ইজ অ্যান কনস্ট্যান্ট ইনার এক্সপিরিয়েন্স। সেই ইনার এক্সপিরিয়েন্স ইজ লাইক আ ওয়ার্ল্ড ইন ইটসেলফ, একটা বিশালত্বর জায়গা আছে ইনার এক্সপিরিয়েন্সটা। কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু বহির্মুখী। মনে আছে রামকৃষ্ণ যখন বিবেকানন্দের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, রামকৃষ্ণ একজনকে বলেছিল, যে পরে বলেছিলেন যে নরেনকে দেখেই আমার মনে হয়েছে যে এ কি সাংঘাতিক রকমের, আজকের দিনের কলকাতার একটা ছেলে এতটা অন্তর্মুখী কি করে হতে পারে। বিবেকানন্দ, রামকৃষ্ণর যে ক্ষমতা ছিল দেখেই বুঝতে পারতেন এই অন্তর্মুখী হওয়াটা কেন, পারপাসটা কি। কেননা দিস ইজ মানে যদি বলা যায় যে এর ভেতরটা, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে এইটা রান্নাঘর, বাইরে ডাইনিং রুমে আমি অসাধারণ সব রান্না করে সাজাচ্ছি, ভেতরটা, রান্নাটা ভেতরে তৈরি হচ্ছে। এই রান্না, সেটা ক্রিয়েটিভিটি হতে পারে, সেটা আমাদের জ্ঞান, আমাদের যা কিছু হোক, বা আমাদের সেক্রেড ইভলিউশন হতে পারে, আমরা আমাদের যে ভেতরের স্তরগুলোর ওপরে আস্তে আস্তে ওঠা, যেটাকে ইভলিউশন, কুণ্ডলিনীর যে ইভলিউশন, সেটা হতে পারে, হোয়াট এভার। এই ভেতরের যে রান্নাটা আস্তে আস্তে সেই দিকে যাওয়াটা প্রয়োজন তো হয় বটেই। সেইটার জন্য দিস হেল্প যদি আমার বাইরের রিপলসগুলোকে বন্ধ করতে পারি। ওকে, যেটা প্রত্যাহার বলে একটা কনসেপ্ট আছে। প্রত্যাহারে কি হয়, প্রত্যাহার কথাটার মানে হচ্ছে যে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আর দেখতে পাবো না, আমি যেগুলো শুনতে পাচ্ছি আর শুনতে পাবো না, যে গন্ধগুলো পাচ্ছি গন্ধ পাবো না, আমি চোখ চেয়ে আছি কিন্তু আমি গভীরভাবে ধ্যানস্থ হয়ে আছি, প্রত্যাহার করে ফেলেছি। আই হ্যাভ ড্রন ইন মাই সেন্সেস, তবে আমি ভেতরে ঢুকতে পারবো না। তো অল দিস থিংস আর ডিস্ট্রাকশনস ফর মি, ঠিক আছে? এবার দেখ পতঞ্জলি, আমি অষ্টাঙ্গ যোগটা আমি খুব হালকা করে বলে দিই। যদিও যোগের আলটিমেট রেজাল্ট হচ্ছে ঈশ্বর লাভ, এবং আমরা ভাবতে পারি যে আমার প্র্যাকটিক্যাল লাইফে ঈশ্বর লাভের সঙ্গে কোথায় কানেকশন। ঈশ্বর লাভের যে প্রসেসটা, দ্যাট এন্টায়ার জার্নি, সেই জার্নিটার মধ্যেই আমরা অনেক কিছু পাই। আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টিশক্তি অনেক বেশি ইমপ্রুভ করে, আমাদের কথা বলার ক্ষমতা, আমাদের ইনফ্লুয়েন্স করার ক্ষমতা অনেকটা বাড়তে পারে, আমাদের মানুষকে দেখেই তাকে বুঝে ফেলার ক্ষমতা বাড়তে পারে। এগুলোকে সিদ্ধি বলে, নানান রকম সিদ্ধি হয়। এবার যারা কি হয় ভীষণ রকমের বড় লেভেলের সাধক, তারা কিন্তু বলে যে এই সিদ্ধিগুলোকে কমপ্লিটলি উপেক্ষা করে তোমাকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা তো সাধারণ মানুষ। এটাও ঠিক যে আমাদের সাধারণ মানুষ যারা আমরা ছোটোখাটো সিদ্ধিগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হেল্প করে।
আমি যদি তোর চোখ মুখ দেখে তোর বুঝতে পারি যে তুই আমাকে ক্ষতি করতে চাইছিস না, তুই আমার ভালো করতে চাইছিস, দ্যাট উইল হেল্প মি, সেটা আমার সার্ভাইভাল প্রসেসে ইটস আ হেল্প, রাইট? এইবার কি হচ্ছে, যোগ সাধনাটা এমনই একটা প্রসেস, এত সায়েন্টিফিক্যালি ক্রিয়েটেড, যে অন দ্য জার্নি আমাদের এই ছোট ছোট ক্যাপাসিটিসগুলো আসতে শুরু করে। উই বিকাম বেটার অ্যাট দ্য সায়েন্স অফ লিভিং। ঠিক আছে, এবার দেখ, আমি এবার ছোট ছোট করে এই 8টা লিম্ব বলি, এটা খুব বুঝতে সুবিধা হবে, আর আপনাদের যদি একটু নোট নিয়ে নিতে পারেন ভালো হবে। এখানে অষ্টাঙ্গ বলা হয়, 8টা অঙ্গ আছে। আমি নামগুলো বলে দিই: ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, ঈশ্বর প্রাণিধান। ডেইলি লাইফে মেডিটেশনের ভূমিকা বা গুরুত্ব কি? আমরা ভীষণ ডিস্ট্র্যাক্টেড আজকের দিনে, ভীষণ ডিস্ট্র্যাক্টেড। কারণ শুধু যে সোশ্যাল মিডিয়া, যে শুধু যে আমরা সারাক্ষণ স্ক্রোল করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এমনকি বন্ধুরা যারা একসঙ্গে, পুরনো বন্ধুরা গিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম, যে যার অর্ডার ফর্ডার করে, বেশিরভাগই দেখি এনার করছে, হ্যাঁ বল না, হ্যাঁ আর বলিস না বলে এটা চলছে, ফাবিং, হ্যাঁ ফাবিং চলেছে কনস্ট্যান্টলি। আর আমরা কি দেখি কন্টেন্ট, একটা লোক লুঙ্গি পরে একটা কুকুরকে লাথি মারলো, ছুটে পারলো, কুকুরটা ঘেঘুয়ে করলো, লোকটা জলে পড়ে গেল। এটা, এই ধরনের কন্টেন্ট আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা কেন টানছে, কেননা আমরা আমাদের নিজের মধ্যে আমাদের টেনে রাখার জিনিস হারিয়ে ফেলছি। কি হচ্ছে, আস্তে আস্তে সেরিব্রালি আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে এই যে বলছো তুমি, খুব সুন্দর পয়েন্টটা ধরলে। মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু ভার্চুয়ালি বহু মানুষের সঙ্গে সংযুক্ত আর কি। এখানেও থেকেও আমি আমেরিকার বন্ধুর সঙ্গে সংযুক্ত, কিন্তু দিনের শেষে বিভিন্ন স্টাডিজে দেখা যাচ্ছে যে মানুষ ফাইনালি বেশি ডিপ্রেসড হচ্ছে, ভীষণ একাকিত্বে ভুগছে। এক্স্যাক্টলি, একাকিত্বটা কেন হচ্ছে জানিস তো? আমি যদি একা থেকে, ইফ আই ক্যানট ফিল এন্টারটেইনড, একটা ইংলিশে কথা হচ্ছে, ইফ ইউ আর অ্যালোন অ্যান্ড ফিল বোর্ড, ইউ আর ইন ব্যাড কোম্পানি। আচ্ছা, ইফ ইউ আর অ্যালোন অ্যান্ড ইউ আর বোর্ড, ইউ আর ইন ব্যাড কোম্পানি। মানে কি, আমি একা নিজেকে বোর করে ফেলছি, আমি নিজেকে এন্টারটেইনড রাখতে পারছি না, তার মানে কি আমার মধ্যে কোনো সাবস্টেন্স থাকছে না, আমার মধ্যে নিজেকে এনগেজ রাখার ক্যাপাসিটি থাকছে না, নিজেকে আনন্দে রাখার ক্যাপাসিটি। আনন্দের জন্য আমরা কনস্ট্যান্টলি বাইরের জিনিস খুঁজছি। আর যেহেতু আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি নিউক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের ফ্যামিলিজগুলো নিউক্লিয়ার হয়ে গেছে, আমরা দূরে দূরে ছিটিয়ে গেছি। আমাদের আগে যেরকম জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন কিন্তু আমরা ছিটিয়ে গেছি। আগে আমরা অনেকে একসঙ্গে ফিজিক্যালি একসঙ্গে থাকতাম, ফিজিক্যাল একসঙ্গেটা দূরে চলে গেছে, থ্রু ডিজিটাল প্রসেস আমরা একসঙ্গে হয়েছি। যে কারণে কি হয়, সাবস্টেন্সটা থাকছে না, যে কারণে আমরা ভীষণ ডিস্ট্র্যাক্টেড হচ্ছে। এই ডিস্ট্র্যাকশনটার জন্য কি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। কারণ আমি আমার নিজেকে এন্টারটেইন রাখতে পারছি না, আমি এত সহজে বোর হয়ে যাচ্ছি যে এই বোরডাম থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আজকালকার ক্লাস 5-এর ছেলেরা বলছে, মা আজকে আমি ভীষণ ডিপ্রেসড। তুই ভাবতে পারিস, তাদের খেলার মাঠ নেই আজকাল, ফোনটা হাতে আছে। দৈনন্দিন দুশ্চিন্তা কাটাতে কি ধ্যান হেল্প করতে পারে? মনে কর তুই, আমরা একটা ঐতিহাসিক যুগে আছি, আমরা একটা গুহায় থাকি, যে গল্পটা আগে বলেছিলাম সেটার একটু স্লাইটলি ডিফারেন্ট ভার্সন বলছি। আমরা সবাই খাবো এবং খাবার জন্য যে ফলমূল কুড়াতে হবে সেইটা একটা জঙ্গলে, পাশের জঙ্গলে থাকে, সেই ফলমূলগুলো বেশি পাওয়া যায়। কিন্তু সেই জঙ্গলে বাঘ ভাল্লুকের উপদ্রবও বেশি, কিন্তু সেখানে না গিয়ে উপায় নেই, আমার ফলমূল কুড়োতে হবে। আমি সেখানে যাচ্ছি, যে মুহূর্তে সেই জঙ্গলে আমি ঢুকলাম, প্রবেশ করলাম, আমার কনস্ট্যান্টলি আমি কিন্তু সাংঘাতিক অ্যাংজাইটিতে আছি। কোন দিক থেকে, মানে আমার সিস্টেমটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমি বাঘের একটু গন্ধ বা বাঘের নিঃশ্বাসের আওয়াজ আমি শুনতে পেয়ে চিনে যাই যে এই রে বাঘ কাছাকাছি আছে। সেই অ্যাংজাইটি নিয়ে আমি সাংঘাতিক ভয়ে, সাংঘাতিক সন্তর্পণে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফলমূলগুলো জোগাড় করছি। তার মধ্যে যদি বাঘ চলে আসে, কোনো রকমেই নিয়ে পালাচ্ছি পাই করে, বা যদি আমরা অনেকে থাকি, আমাদের কাছে বল্লম থাকে, বাঘের সঙ্গে লড়াই করছি, মারছি, ইত্যাদি করছি। ভেতরের প্রসেসটা কি হচ্ছে, দুশ্চিন্তা থেকে আমাদের মধ্যে কর্টিসল এবং এমন অনেক কিছু অ্যাড্রিনালিন, বিশেষ করে ভয়, যখন প্রচণ্ড ভয়, তাতে আমাদের অ্যাড্রিনালিন সিক্রিটেড হয়, কর্টিসল সিক্রিটেড হয়। এই সিক্রিশনগুলো আমাদের অ্যালার্টনেস বাড়িয়ে দেয়, আমাদের ফ্লাইট অর ফাইট রেসপন্স দেয়। ফ্লাইট অর ফাইট মানে এই অ্যাড্রিনালিন জিনিসটা করে কি, আমাদের মাসেলের মধ্যে প্রচণ্ড পাওয়ারফুল একটা, মানে পাওয়ারফুলি রেসপন্ড করার ক্ষমতা দিয়ে দেয়। আমরা পাই করে ছুটতে পারি সেই ক্ষমতা দিয়ে, বা লড়াই করতে পারি, যেটাকে ফাইট অর ফ্লাইট মানে পালানো, ফাইট মানে ইয়ে করা। এবং এই ফ্লাইট বা ফাইট দিয়ে কি হয়, আমাদের মাসেল যে আমরা প্রচণ্ড যে এফর্টটা দিচ্ছি, তাতে এই অ্যাড্রিনালিন, এই কর্টিসল, এই ধরনের যে জিনিসগুলো, সেগুলো পুড়ে ঝামা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার
কাট টু 21st সেঞ্চুরি। ভয়গুলো রয়ে গেছে। বাঘভাল্লুকের অ্যাটাকের ভয় নয়, বসের ভয়, মাসের শেষে ইএমআই দিতে পারবো কিনা সেইটার ভয়, এবং এই ধরনের নানান ভয়। ভেতরে কিন্তু ভয়ের রেসপন্সটা এক হয়ে গেছে, ফ্লাইট অর ফাইট। আমরা যখন ভয় পাই আমাদের মধ্যে সেই অ্যাড্রিনালিন, সেই কর্টিসল, সেই অন্যান্য হরমোনসগুলো সিক্রেটেড হচ্ছে, কিন্তু আমাদের ছুটে পালাবার কিছু নেই, আমাদের লড়াই করার কিছু নেই। বসের সঙ্গে লড়াইও করতে পারি না, বসের থেকে ছুটে পালাতেও পারি না, কিন্তু রেসপন্সগুলো ভেতরের এক রয়ে গেছে। যেহেতু ফিজিক্যালি লড়াই করতে পারছি না, যেহেতু ফিজিক্যালি পালিয়ে যেতে পারছি না, সেই যে কেমিক্যালসগুলো অ্যাড্রিনালিন, কর্টিসল এবং অন্যান্য অনেক কিছু, সেগুলো পুড়ে ঝামা হতে পারছে না, জমছে। জমতে 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 হাই ব্লাড প্রেশার, সুগার, আলসার, হাবি জাবি রাজ্যের জিনিস। তার মানে কি, এই যে কনস্ট্যান্ট স্ট্রেসে থাকার জন্য আমাদের মধ্যে নানান রকমের জিনিস তৈরি হচ্ছে। দিস ইজ আ এভলিউশনাল মিস্টেক। ইভলিউশনে কী হয়, ফিজিক্যাল ইভলিউশনেতে আমাদের ওই জায়গাটা রয়ে গেছে এখনও, কিন্তু আমাদের সোশ্যাল ইভলিউশনে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাদের বাঘ ভাল্লুক আর অ্যাটাক করে না। হাউ টু ডিল উইথ দিস প্রসেস? এই প্রসেসটাকে ডিল করার মানে হচ্ছে কি, যে আমার বস আমাকে বলেছিল যে তোমাকে মাসের শেষে এতগুলো সেলস করতে হবে, বা তোমাকে আজকের মধ্যে এই ফাইলগুলো পড়ে এই রিপোর্টটা তৈরি করতে হবে, সেটা করতে পারিনি বা দেরি হচ্ছে। আমার ভয় বস আমাকে বকবে বা আমার হতে পারে, পদচ্যুত হতে পারে ইত্যাদি। এই ভয়টা ইজ অ্যান অ্যাংজাইটি উইচ ইজ নট আ সার্ভাইভাল অ্যাংজাইটি। যেটা সার্ভাইভাল অ্যাংজাইটি, সেটাকে ডিল করতে গেলে আমাদের মাথা আগে ঠান্ডা করতে হবে। এখানে সেটা বাঘ এসে দাঁড়ালে তোর মাথা ঠান্ডা করলে চলতে হবে না, তোকে হয় পালাতে হবে না লড়াই করতে হবে। কিন্তু এই অ্যাংজাইটিটা তোর মাথাটা মানে কি ঠিক উল্টো জিনিসটা করতে হবে। আগেকার যে জিনিস, এই জন্যই ইভলিউশনাল মিস্টেক বলছি এটা, যে এক্স্যাক্টলি যেটা ভেতরের যে রিয়াকশনটা হচ্ছে সেটার এক্স্যাক্ট উল্টোটা করতে হবে। সেখানেই মেডিটেশনটা সাংঘাতিকভাবে কাজে লাগে। ইট টিচেস ইউ হাউ টু কিপ ইউর ইনসাইড কাম। যে কারণে আমার শ্লোকটা ভুলে গেছি, আমাদের গীতাতেই একটা শ্লোক আছে যে সত্যিকারের যোগী, সেই যোগীর কি হয়, তার মনটা হচ্ছে এমন একটা ফ্লেম, একটা প্রদীপের অগ্নিশিখা। সেই শিখাটা যদি একদম কোনো বাতাস না থাকে, তাহলে শিখাটা ঠিক যেভাবে জ্বলবে, উইদাউট আ স্লাইটেস্ট ফ্লিকার, যোগীর মনটা সেই রকম শান্ত, সেরকম ঠান্ডা থাকে। হোয়াট এভার বি দ্য হ্যাপনিং আউটসাইড, তার ভেতরে কিন্তু সেই রিপলসটা নেই। সেই জায়গাটা পৌঁছতে আমাদের অনেকটাই দেরি, কিন্তু এটা যদি আমাদের পারপাস হয়, আমরা যদি বুঝতে পারি সেটার মাহাত্ম্য, তাহলে আমরা মেডিটেশনটা করব, তাহলে আমরা ওই ব্রিদিংগুলো করব। বিকজ ইট গিভস আস আ হিউজ টুল টু ফেস আওয়ার ডে টু ডে লাইফ। কেউ যদি জীবনে কোনোদিন ধ্যান না করে থাকে, আচ্ছা, ধরো আমাদের এই এপিসোড দেখার পর সে ভাবলো না আজ থেকে আমি ধ্যান করা শুরু করবো, তো কিভাবে করবে? ওকে, প্রথমে দেখতে হবে তার স্টেজটা কি। মনে করো সে এমন একজন মানুষ যে জেনারেলি চুপচাপ বসে থাকতে পারে, মিনিট 5 সে চুপচাপ বসে থাকতেই পারে। তুই দেখবি ডাক্তারের চেম্বারে, মনে কর বাইরে হয়তো 7-8 জন, দিস আর এভরি মোমেন্ট ইন লাইফ ইজ এ স্টাডি মেটেরিয়াল। তো ডাক্তারের যে 7-8 জন কি 10 জন বসে আছে, হ্যাঁ না আছে, একজন মনে হয় তুই দেখবি চুপচাপ বসে আছে। আজকালকার দিনে বেশিরভাগই ফাবিং করে, সেটা একটা ব্যাপার। আদারওয়াইজ দেখবি সে এসেনশিয়ালি সে হয়তো ফাবিং করছে, মাঝে মাঝে দেখছে, ফাবিং করে যাচ্ছে, চুপচাপ বসে আছে হয়তো, বা একটা বই পড়ছে। এসেনশিয়ালি ও শান্তশিষ্ট চুপচাপ বসে আছে। একজন জল খাই, কনস্ট্যান্টলি সে ছটফট করে যাচ্ছে। হি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সিট স্টিল। তার প্রথম কাজ, সেরকম যদি কেউ হয়, আমি সেরকম মানুষকে কোনোভাবেই ছোট করছি না বা তার খিল্লিয়ে ওড়াচ্ছি না, কিন্তু এরকম মানুষ আমাদের মধ্যে অনেকেই আছে। তার ফার্স্ট কাজ হচ্ছে সে শুধু চুপচাপ 5টা মিনিট চুপচাপ, মাথায় কি করছে, মাথায় যা ইচ্ছে ভাবুক, সে 5টা মিনিট সে নড়বে না, কোনো কথা বলবে না, এসবও করবে না। চুপচাপ 5টা মিনিট, ঘড়িতে 5টা মিনিটও অ্যালার্ম দিক, যতক্ষণে অ্যালার্ম বাজছে ও চুপ করে বসে থাকবে। দেওয়ালে একটা পয়েন্ট রাখুক, দেওয়ালে একটা ছোট্ট বিন্দু আঁকুক, এটাকে ত্রাটক বলে। ত্রাটক ইজ এ ভেরি পাওয়ারফুল ফর্ম অফ মেডিটেশন। দেওয়ালে সেই বিন্দুটায় তাকিয়ে থাকুক, মাঝে মাঝে চোখ পিটপিট পেলে চোখ পিটপিট করবে, আদারওয়াইজ সেই বিন্দুটায় তাকিয়ে থাকবে। তাও দরকার নেই এদিক ওদিক তাকাক, কিন্তু দেহটা সেটাও যদি না পারে, হাত পা নড়ানড়ি করে, যদি হাত পা অন্তত স্টিল থাকুক। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, সিট স্টিল, ডু নাথিং। জেনের একটা বিখ্যাত বই আছে যেটার নাম হচ্ছে সিটিং কোয়াইটলি ডুইং নাথিং। বেসিক্যালি ফিজিক্যালি বা মেন্টালি বাহ্যিক কোনো রকমের অ্যাক্টিভিটি তুমি করছো না, দ্যাট ইজ মেডিটেশন। যাই হোক, তো এইটা দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ।
যদি এইটুকু তুমি পারো যে ফিজিক্যালি অন্তত তুমি চুপচাপ বসে থাকতে পারো 5টা মিনিট কি 10টা মিনিট, তাহলে ইয়োর ইন্টারনাল প্রসেস বিগিনস। তারপর নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে তুমি তোমার মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করো না, লেট ইট রোম। করবো না? না, আমি বলছি এটা সেকেন্ড স্টেপ। বলে না যে a journey of 1,000,000 miles begins with the first step. Let's take step by step. কোনো কন্ট্রোল করার দরকার নেই, বাট ওয়াচ ইউর মাইন্ড। আচ্ছা, কোথায় যাচ্ছে? একটা সাক্ষী তৈরি হোক, কে কি করছে। যেরকম এটাকে মানে এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে একটা নীল আকাশ, বড় বড় তুলোর মতন মেঘ ভেসে চলেছে। তুমি একটা করে মেঘ চলে যাচ্ছে, তুমি দেখতে থাকছো, কোনোটার হাতির মতন মুখটা, কোনোটা দেখে মনে হচ্ছে ওটা পেঁজা তুলোর মতন, কোনোটা দেখে মনে হচ্ছে এক খাবলা ইঁট বা কিছু একটা, কোনোটা দেখে হঠাৎ মনে ওমা ময়ূরের মতন, প্যাখমের মতন। যা হচ্ছে তুমি জাস্ট দেখে যাচ্ছ, কিন্তু দের ইজ সামবডি বিহাইন্ড ইউর ব্যাক, যাকে সাক্ষী বলা হচ্ছে, উইটনেস। সে স্টাডি করছে, আচ্ছা এ ময়ূর দেখলো, একটা হাতির মুখের মতন দেখলো, সে হাতির মুখটা আস্তে আস্তে শেপ চেঞ্জ হয়ে যাও, একটা জিরাফের মতন হয়ে গেল, সরুল হয়ে গিয়ে বেরিয়ে চলে গেল। স্টাডি ইউর মাইন্ড, যা মাথায় আসছে, নানান অদ্ভুত অদ্ভুত থটস যাচ্ছে, স্টাডি দ্য থটস। স্টাডিও নয়, ডোন্ট অ্যানালাইজ দ্য থটস, ডোন্ট জাজ দেম, ডোন্ট ইভেন জাজ দেম, বাট জাস্ট ওয়াচ দেম। সেকেন্ড স্টেপ হলো। এবার তারপরে স্টেপ হচ্ছে, এইবার কি করছিস, এই যে এত কিছু প্রপঞ্চ, এত কিছু পেরিয়ে যাচ্ছে তোর মনের মধ্যে, যে কোনো একটা থট নেই, যে কোনো একটা থট ভাব যে গতকাল রাত্রিরে যে তুই খেয়েছিলি, যেটা তোর ভীষণ টেস্টটা এখনো মুখে যেন লেগে আছে, এবং তোর বউকে বলবি শিখে নিতে, এবার সেই টেস্টটা ঠিক কী ছিল, ট্রাই টু রিক্রিয়েট দ্যাট এক্সপিরিয়েন্স উইদিন ইউর মাইন্ড। যে মুহূর্তে প্রথম জিভে তোর ঠেকলো খাবারটা, তুই জিভোচ্ছিস, ভেতরে ওই যে ডোপামাইনের স্পার্কলস হচ্ছে আর কি, হিট করছে ডোপামাইন, ভালো লাগছে, সেইটাকে রিক্রিয়েট করার চেষ্টা কর। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, রিক্রিয়েট করা, যে কোনো অনুভূতিকে রিক্রিয়েট করা। ঠিক আছে, এরম করতে 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 করে এগোনো। বেসিক্যালি কী করছি, আই এম এনগেজিং মাই মাইন্ড, আস্তে 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 আমি পরিধিটাকে গ্র্যাজুয়ালি শুরু করছি। শুরু করতে করতে এবার একটা সিঙ্গল থট, একটা সিঙ্গল ফিলিং, দ্য ফিলিং অফ মিষ্টি। এটা কি মিষ্টিটা, বারবার আমি মিষ্টিটা কীরকম ফিল করে জিভে, সেটা মনে করার চেষ্টা করছি, রিক্রিয়েট দ্যাট মেমোরি। তারপরে আসে, এবার এটা সবগুলো কিন্তু আমি পাস্টের জিনিস রিক্রিয়েট করছি, পাস্টে, এখনো পাস্টে আছি। এইবার আসে প্রেজেন্টে, টু বি ইন দ্য প্রেজেন্ট, যেটা সব থেকে পাওয়ারফুল মেথড হচ্ছে ফলো ইউর ব্রেথ, কারণ ইউর ব্রিদিং ইজ অলওয়েজ ইন দ্য প্রেজেন্ট। You cannot breathe in the past. You can't breathe in the future. Your breath is always happening in the present, and it's a happening process. So you study your breath. Breathe in করছিস, breathe out করছিস, breathe in করছিস, breathe out করছিস। এটা আপাতত এইটুকু থাক, কারণ কি হয়, আমরা যদি এইটুকুও করতে পারি, শুধু ব্রেথের ওপরে ফোকাস করতে পারি, দ্যাট ইটসেলফ ইজ গ্রেট। বা তোমার ইষ্ট নাম জপ করছো, সেই জপের ওপরেই মনটা থাকছে, বারবার এদিক ওদিক যাচ্ছে, আবার ধরে আনছো জপের ওপরে। এইটা যদি করতে কন্টিনিউ করো, তাহলে একটা সময় আসবে যখন যে জপের যে আওয়াজটা, হরি ওম তৎসৎ বা ওম নমো ভগবতে বাসুদেবায় বা যাই হোক, আস্তে আস্তে তুই দেখবি সেইটার সঙ্গে তুই যেন কোথায় এক হয়ে যাচ্ছিস, কোথায় যেন তফাৎ থাকছে না। এটা বলে বোঝানো যাবে না, দিস ইজ বিয়ন্ড লজিক, বিয়ন্ড রিজন। এবার যেটা প্রত্যেকবার হয় সেটা করতেই হবে আমাকে, দর্শকদের কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিতে হবে। আমি তো দিচ্ছি দর্শকদের প্রশ্ন, আরও আছে। আমি প্রথমে বলে দিই, স্যান্ডিদা কিন্তু, সন্দীপদা নিজেকে কখনোই এক্সপার্ট বা এই ধরনের কিছু বলে ক্লেম করে না। উনি নিজের এক্সপিরিয়েন্স থেকে ওনার অভিমত বা প্রকাশ করেন, মতামত দেন। আপনারা যদি মনে হয় একবার আরেকবার কোনো একজন বিশেষজ্ঞর সঙ্গে এটা ঝালিয়ে দিতে পারেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন, অ্যালার্জি কমানোর উপায়। শুধু অ্যালার্জি কথাটা একটা খুব কি বলেছেন, আমব্রেলা কনসেপ্ট, নানান রকমের অ্যালার্জি হয়। যেরকম দুধের অ্যালার্জি হয়, লোকেদের দুধের যে প্রোটিন কেসিন, সেটার প্রতি অ্যালার্জি হয়, নানা জিনিসের প্রতি অ্যালার্জি হয়। প্রথম কথাই আপনাদের বলে দিই, আপনাদের যদি যে কোনো ধরনের অ্যালার্জি হয়, অ্যালার্জি টেস্ট বলে একটা জিনিস আছে। এরকম অনেক অর্গানাইজেশন আছে কলকাতায়, গুগল দেখে নেবেন, অ্যালার্জি টেস্ট হয়, যেখানে আপনার ব্লাড স্যাম্পল নেবে, টেস্ট করে আপনাকে পুরো লিস্ট দিয়ে দেবে, যত অমুক ফল টল বা নানান রকম খাবারের যে অ্যালার্জি, আপনার কী কী খাবারে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে অ্যাভয়েড করবেন। দিস ইজ আ ভেরি ইউজফুল টেস্ট, এটা করে নেওয়া উচিত। আমি পার্সোনালি আমার নিজের এবার এক্সপিরিয়েন্স বলছি, আমি পার্সোনালি আমার প্রচণ্ড হে ফিভার ছিল। হে ফিভার হচ্ছে যেটাকে উদ্যুক, চলতি বাংলায় উদ্যুক বলা হয়, যে ভীষণ
প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি ছিল, রোদে বেরোলে অ্যালার্জি হতো, প্রচণ্ড হাঁচি হতো, প্রচণ্ড চোখ রগড়াতাম, চোখ চুলকোতো, লাল হয়ে যেত চোখ, এই ধরনের জিনিসটা ভীষণ ছিল। এরকম অনেকেরই আছে এটা। আমি পার্সোনালি দেখেছি দুধ ছেড়ে আমার এই অ্যালার্জি সম্পূর্ণ চলে গেছে। আমার খানিকটা অ্যাজমাও ছিল এটার সঙ্গে। দ্যাট ওয়াজ অলসো অ্যান অ্যালার্জিক রিয়াকশন টু দিস। আমি দুধ ছেড়ে সম্পূর্ণ চলে গেছে, এবং দুধ সম্বন্ধে আমি আগেও বলেছি, এখন ছোট্ট একটু বলে দিই যে দুধ জিনিসটা প্রচুর মিউকাস ক্রিয়েট করে, এবং দুধটা আমি মনে করি মানুষের সাধারণ খাবার নয়, কেননা অন্য যে কোনো পশুই ছোটোবেলা জন্মাবার পরে কিছুদিন ধরে মায়ের দুধ খায়, তারপরে সম্পূর্ণভাবে দুধ খাওয়া ছেড়ে দেয়। অন্য স্পিসিসের তো দুধ খায় না। আমরা একমাত্র জন্তু যারা বড় বুড়ো ধাড়ি হয়েও একটা অন্য জন্তুর দুধ খাই। ইট ইজ নট নর্মাল ন্যাচারাল ফুড ফর আস। এটা আমি পার্সোনালি মনে করি। পেটের মেদ কমানোর উপায় কি? মেদ কমানোর ফার্স্ট স্টেপ, এটা আমি মানে মন্ত্রের মতন হয়ে গেছে, চিনি বন্ধ করুন আগে। চিনি আর ময়দা, চিনি আর ময়দা মানে যে কোনো, আপনি কি হয় অনেক সময় আমরা ভাবি না আমি তো চিনি সেরকম খাই না, আমরা হাতে নিয়ে চিনি তো কেউ খায় না। যে কোনো জিনিস হাতে নেবেন, আস্ক ইয়োরসেলফ এতে কি চিনি আছে, এতে কি ময়দা আছে, দুটোর যে কোনো একটা যদি হ্যাঁ হয়, কিপ ইট অ্যাওয়ে, ইটস নট ফুড ফর ইউ। মানে নিমকিও খাবো না, জিলিপিও খাবো না, কেন খাবি না, সব খা। আমি বলছি ডিটারমিন হোয়াট ইজ ইউর ইন্টেনশন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ইফ ইউ হ্যাভ ডিসাইডেড আমার ইন্টেনশন হচ্ছে আমি পেটের মেদ কমাবো এবং একেবারে ঝরিয়ে ফেলবো, তাহলে খাস না। আর মনে হতে পারে দূর পেটের মেদ হচ্ছে কী হয়েছে, আমি যেটা ভালোবাসি সেটা খাই, তারপরে পেটের মেদ যদি আমার ওষুধ খেতে হয় খাবো, দ্যাটস অলসো ভেরি ক্লিয়ার কাট ইন্টেনশন। আমলকির গুণাবলী বলো। আমলকি ফার্স্ট অফ অল কোথায় শুরু করবো, আমলকি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালকালাইন। দেখ একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা অনেকের কনফিউশন হয়। আমলকি বল, নানান রকমের সাইট্রিক ফল যেগুলো স্করবিক অ্যাসিড যেগুলো আছে, সাইট্রিক অ্যাসিড আছে ইত্যাদি, নানান রকম লেবু যেটা, দে আর এসেনশিয়ালি সাইট্রিক, মানে দে আর কী বলবো, টক জিনিস মানে অ্যাসিডিক, ওর মধ্যে অ্যাসিড আছে। কিন্তু সেগুলো খেলে, খাওয়ার পরে আমাদের দেহের মধ্যে যে ইন্টারনাল অ্যাটমসফিয়ারটা তৈরি হয়, ইট ইজ অ্যালকালাইন। এটা খুব স্ট্রেঞ্জ। আমলকি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালকালাইন অ্যাটমসফিয়ার ক্রিয়েটিং সাবস্টেন্স। আমাদের দেহের 7.3 থেকে 7.4 এরম গোছের কি রেঞ্জের মধ্যে মানে অ্যালকালিনিটিটা মেনটেন করতে হয় আমাদের দেহ, হোমিওস্ট্যাসিস সেটা মেনটেন করার চেষ্টা করে। আমরা যত অ্যালকালাইন ফুড খাবো তত আমাদের দেহের মধ্যে সেই জিনিসটা থাকবে, ক্ষয় তত কম হবে। যত অ্যাসিডিক খাবো ক্ষয় বেশি হবে। এবার অ্যাসিডিক কিছু খেতেই হয়, কেননা প্রোটিন জিনিসটা এসেনশিয়ালি অ্যাসিডিক, কেননা প্রোটিন একেবারে না খেলে আমাদের মাসল অ্যাট্রফি হয়ে যাবে। কিন্তু আমাদের সেই হিসেব করে খেতে হবে যে ওভারঅল আমাদের শাকসবজি ফলমূল এগুলো বেশি খেতে হবে, ঠিক আছে? তো আমলকি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যালকালাইন ফুডস। তাছাড়া আমলকি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অসম্ভব ভালো, আমাদের গাট যেটা, গাটের জন্য ভীষণ ভালো, গাট মানে আমাদের ইন্টেস্টাইনাল যে সিস্টেমটা সেটার জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। মানে ইটস ওয়ান অফ দ্য সুপার ফুডস বলা যায় আমলকি, খুবই ভালো জিনিস। অনেকের খুব গ্যাসের সমস্যা হয়, গ্যাস কমানোর উপায় বলো। গ্যাস নানা কারণে হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি এক পেট খেয়ে খানিকটা ফল খান, মানে প্রচুর, আমরা অনেকে করি দেখবি শীতকালে যে প্রচুর খেয়ে দিয়ে মাংস ভাত খেলাম তারপরে একটা লেবু নিয়ে রোদে গিয়ে বসলাম, এটা ডেঞ্জারাস। কারণ কি হচ্ছে, যখন আমি মানে ফল জিনিসটা তো তাড়াতাড়ি পাস করে আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে, আমরা যখন রান্না করা খাবার অনেকটা খাচ্ছি, ইট টেক্স টাইম। সেই সময় যদি উপরে আমরা কোনো ফল দিই, লেবু দিয়ে স্পেশালি এই ধরনের ফল, তাহলে কি হয়, ফার্স্ট অফ অল লেবুর যে নিজস্ব অ্যাসিড সেটা আমাদের অতিরিক্ত অ্যাসিড রিফ্লাক্সটা তৈরি করতে সাহায্য করে, সেই জন্য গ্যাস হতে পারে একটা। অন্যান্য গ্যাসের নানান কারণ হতে পারে, যেরকম অনেক সময় মেন্টাল কারণে গ্যাস হয়, অতিরিক্ত অ্যাংজাইটিতে গ্যাস হয়ে যেতে পারে। তো আপনার এক্স্যাক্ট কারণটা কি সেটা না বুঝলে বলা খুব ডিফিকাল্ট। এরম ধরনের স্পেসিফিক কারণ ঘটনা ঘটলে আপনারা অবভিয়াসলি ডাক্তার দেখান, এবং সেখানে আপনারা অনেক বেটার উত্তর পাবেন। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল সেগমেন্ট, আমাদের দর্শকদের জন্য তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ডায়েট ওরিয়েন্টেড যদি কোনো কথা শেয়ার করতে চাও তো বলো। তাহলে আমার নিজের ডায়েটের কথাটাই বলি, যেটা তো মোটেই পছন্দ হবে না। কেন আমি বলি পার্সোনালি যে মাছ মাংস খাওয়াটা, এখন কিন্তু অনেক রিসার্চের ফাইন্ডিংস হচ্ছে যে ননভেজ ফুড ইজ পোটেনশিয়ালি কার্সিনোজেনিক। যত একটা সময় পর্যন্ত কিন্তু ইউএসডি যেটা যে ডাইরেক্টিভ যে হেলথ ডিপার্টমেন্টের, সেটাতেও ওরা বলছিল ইভেন আনটিল রিসেন্টলি যে প্রসেসড মিট ইজ ব্যাড ফর ইউ। প্রসেসড মিট করা যেটার বাজারে পাওয়া যায়, যে হ্যামবার্গার, সসেজ, হ্যানা ইত্যাদি ব্যাড ফর, কিন্তু অ্যাকচুয়াল মিট যদি রান্না করে খাওয়া যায় ইটস গুড ফর ইউ। কিন্তু এখন কিন্তু অনেকগুলো রিসার্চ ফাইন্ডিংস হচ্ছে যে মাংস বা ননভেজ ফুড ইজ অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি কার্সিনোজেনিক। সেটার কারণটা খুব সিম্পল, দুটো কারণ বলছি। এক নম্বর হচ্ছে
যে গরু আমরা যেগুলো খাই, গরু, ছাগল, শুয়োর, হ্যানা ত্যানে, যেগুলো সাধারণত মানুষরা ননভেজ খায়, নানান ধর্মের নানান রকমের ইয়ে আছে, কিন্তু ওভারঅল আমরা এই জিনিসগুলোই খাই, গরু, শুয়োর, ছাগলটাই বেশি খাই। তাছাড়া ফাউলস মানে পায়রা, এই জন্তুগুলো তো নানান রকম জিনিস খাচ্ছে, যেখানে যা ইচ্ছে পাচ্ছে খাচ্ছে। তো ওদের দেহকে আমরা যেরকম পরিষ্কার করা জিনিস খাই, আমরা এই শৌচর দিকটা খুব বেশি মেনে করি, জন্তু জানোয়ার তো সেটা করে না। তাদের মধ্যে প্রচুর পয়জনাস জিনিস, প্রচুর টক্সিক জিনিস ঢুকছে, তাদের দেহকে অনেক বেশি খাটতে হচ্ছে সেই টক্সিক জিনিসগুলোকে প্রসেস করতে, অনেক সময় সবসময় করে উঠতে পারছে না, তাই জন্য তাদের দেহের মধ্যে অনেকটা টক্সিক এলিমেন্ট থেকে যাচ্ছে। সেই টক্সিক জিনিসগুলো কিন্তু ওদের, আমরা যখন ওদের মাংস খাচ্ছি বা ওদের ফ্যাট খাচ্ছি, সেটা কিন্তু আমাদের মধ্যে যাচ্ছে। আচ্ছা, জন্তু জানোয়ার আমরা ভাবি যে চর্বিটা বাদ দিলে আমরা লিন মিট খাচ্ছি, তা কিন্তু নয়। কেননা জন্তু জানোয়ারের যে মাসল, যেটা সেই মাসেলের মধ্যে যে সেলগুলো, কোষগুলো, সেই কোষের মধ্যে ইন্ট্রাসেলুলার লিপিডস বলে একটা কনসেপ্ট থাকে, অর্গানল, যেটার কাজ হচ্ছে ফ্যাটকে ধরে রাখা। সেটার সঙ্গে মাইটোকন্ড্রিয়ার একটা ব্যাপার আছে, সেই গল্পেতে যাচ্ছি না এখন। কিন্তু মাসেলের মধ্যেও কিন্তু ফ্যাট থাকে। আমরা ভাবি যে আমরা চর্বিটা বাদ দিয়ে খেলে মাসেলে মানে ফ্যাট রইল না, ফ্যাটটা থাকে, যাই হোক। কিন্তু এর মধ্যে কিন্তু অনেক টক্সিক মেটেরিয়াল এইভাবে এন্টার করছে। আর একটা কীভাবে এন্টার করছে, জন্তু জানোয়াররা যেভাবে ওদের রাখা হয়, যেভাবে ওদের কাটা হয়, প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়। আমি ধরে নিলাম যে ওরা অত্যাচারিত হলে কি হলো, আমার তাতেই বয়ে গেল, ঠিক আছে, লজিক্যালি হতেই পারে, লোকে ভাবতে পারে, কিন্তু হাউ ইট অ্যাটাকস আস, সেটা হচ্ছে যারা কর্মে বিশ্বাস করে তারা এখানেই ধরে ফেলবে যে আমি প্রচণ্ড অত্যাচার করা একটা ইন্ডাস্ট্রিকে টাকা দিচ্ছি আমার পোষণের জন্য, সেখানেই আমি একটা কুকর্ম করছি। কিন্তু যারা এটা বিশ্বাস করে না তাদের জন্য বলছি যে এই মাংসটা, এই জন্তু জানোয়ারদের যেভাবে রাখা হয়, যেভাবে ওদের কাটা হয়, ওদের প্রচণ্ড কষ্টে রাখা হয়। এবার তোকে যদি প্রচণ্ড কষ্টে রাখা হয়, আমাকে যদি প্রচণ্ড কষ্টে রাখা হয়, আমার মধ্যে সাংঘাতিক অ্যাংজাইটি, সাংঘাতিক প্যানিক, সাংঘাতিক আতঙ্কে আমি যদি কনস্ট্যান্টলি থাকি, আমার মধ্যে কর্টিসল, আমার মধ্যে অ্যাড্রিনালিন জমা হচ্ছে, আমি ফাইট করতে পারছি না, ফ্লাইট করতে পারছি না, কি হচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে আমার ভেতরটা। সেই বিষটা আমরা খাচ্ছি অ্যালং উইথ দ্য মিট। এসেনশিয়ালি ননভেজ ফুড না খেয়েও ভেজিটেরিয়ান খাবার থেকে, পুরোপুরি ভেজিটেবলস থেকে, নানান রকম সোর্স থেকে আমরা যথেষ্ট পরিমাণ প্রোটিন পেতে পারি। অনেক দিন ধরে অনেকে বলে এসেছিল যে এন্টায়ার ফুড মানে প্রোটিন চেন যেটা, সেটা পায়নি। 8 রকমের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আছে, যে অ্যামিনো অ্যাসিডসগুলো এসেনশিয়াল বলা হয় কারণ আমাদের দেহ সেটা তৈরি করতে পারে না। এমন অনেক বীজ আছে যেগুলোতে এই অল দ্য এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস থাকে, যেরকম কিনোয়া সিডস, যেরকম গাঁজার বীজ, যেটাকে হেম্প সিড বলে। গাঁজার বীজ খেলে কিন্তু নেশা হয় না, ইট ইজ ভেরি নিউট্রিশিয়াস। তারপরে পামকিন সিডস আছে, এরকম ফ্ল্যাক্স সিডস আছে, তারপরে চিয়া সিডস আছে। এই সিডসগুলো আর ভেরি নিউট্রিয়েন্ট ডেন্স, যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। এগুলো প্রত্যেকটা এক একটা খাবার এক এক রকম সিস্টেম আছে, আপনারা একটু দেখে নেবেন। কিন্তু ভেজিটেরিয়ান সোর্স থেকে আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন পেতে পারি। প্রোটিনটা ভীষণ দরকার, প্রোটিন ছাড়া আমাদের মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যাবে, আমরা কাজ করতে পারবো না। মাসেল স্ট্রেংথ মেনটেন করার জন্য প্রোটিন দরকার, প্রোটিনের জন্য মাংস বা মাছ খাওয়া বা এগুলো খাওয়ার দরকার নেই। ভিগান ডায়েট এটাকে রিপ্লেনিশ করতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি আপনারা ভিগান হয়ে যেতে চান তাহলে দুটো জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12টা আমরা মাছ মাংস থেকেই পাই আনফর্চুনেটলি, কেননা আমরা শহরের মানুষ, আমরা প্রকৃতির সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। আমরা খালি পায়ে মাটিতে হাঁটি না, আমরা কাদার মধ্যে কুস্তি লড়ি না, আমরা পুকুরে চান করি না। ভিটামিন B12 ইজ এমন একটা ব্যাকটেরিয়া যেটা পৃথিবীর লেয়ারে ছড়িয়ে আছে। সেই ব্যাকটেরিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার নার্ভাস সিস্টেম অ্যান্ড আওয়ার ব্লাড ব্রেন ফাংশন। কিন্তু এই ভিটামিন B12টার ডেফিসিয়েন্সি দেখা দেয় প্রায় বছরখানেক পরে। তুই ভিটামিন B12 যদি তোর দেহে না ঢোকে, প্রায় বছরখানেক পরে এটা ডেফিসিয়েন্সি, হঠাৎ একদিন দুম করে তুই অজ্ঞান হয়ে গেলি, বেশ আছিস, কিচ্ছু বুঝতে পারবি না, হঠাৎ অজ্ঞান হয়ে গেলি, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। ভিটামিন B12টা একমাত্র আপনাকে সাপ্লিমেন্ট করতে হবে। যদি আপনি গ্রামের ছেলে হন, আপনি যদি মাঠে ঘাটে ঘুরে বেড়ান, আপনি পুকুরে চান করেন, কুস্তি করেন, ইয়ে করেন কাদার মধ্যে, তাহলে লাগবে না, দরকার নেই। আদারওয়াইজ ইউ নিড ইট দিস ওয়ে। ভিটামিন B12টা একমাত্র সাপ্লিমেন্ট। 1 মাস খাবেন, 1 মাস গ্যাপ দেবেন, 1 মাস খাবেন, 1 মাস গ্যাপ দেবেন। থ্যাংক ইউ স্যান্ডিদা আর একটা অসাধারণ এপিসোডের জন্য। ওকে, শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। স্যান্ডিদার কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আমরা অবশ্যই কমিউনিকেট করব। আর আমিও তো এখন উত্তর দিচ্ছি, ডাইরেক্টলি উত্তর দিচ্ছি। যারা আগের এপিসোডে কমেন্ট করেছেন তারা জানেন স্যান্ডিদা নিজে সরাসরি উত্তর দিয়ে থাকেন। দ্যাটস ফ্যান্টাস্টিক। খুব ভালো থাকুন সবাই, স্যান্ডিদাও খুব ভালো থাকো। নিশ্চয়ই, তুইও খুব ভালো থাক। আপনারা সবাই নমস্কার, আপনাদেরকে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে আনন্দে রাখুন। হ্যাঁ, ষাটোর্ধ্ব এই
20 বছর বয়স্ক কে আমরা আবার পরের কোনো একটা এপিসোডে অবশ্যই ডেকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, ফাটিয়ে এনজয় করুন, ভিগান হন বা নন ভিগান, বেঁচে থাকুন উইথ ফুল জীবন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বাই।